শোনো সবাই, আমাদের যা করার আজকের মধ্যেই করতে হবে, তা না হলে আমরা কিন্তু কোনো দ্বিতীয় সুযোগ পাবো না। কি সবাই তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তৈরি একদম। আর হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের মধ্যে কেউ যদি কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়ে যায়, তাহলে পুলিশ যতই টর্চার করুক আমরা কিন্তু কেউ মুখ খুলবো না। আর যদি কেউ ধরা পড়ে যাও, তাহলে তার পরিবারের সমস্ত দায়ভার আমরা নেব, তাই চিন্তার কোনো কারণ নেই। এখন সবাই নিজের মুখোশগুলো চটপট পড়ে নাও। 2টো বাজতে আর 5 মিনিট বাকি। আমরা ঠিক 2টোর সময় ভেতরে অ্যাটাক করব। মিস্টার এ? ইয়েস বস। মিস্টার বি? ইয়েস বস। সর্বপ্রথম তোমরা ওই বিল্ডিংয়ের বাইরের গার্ডগুলোকে গুলি করবে। তারপর আস্তে আস্তে ওই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে ভেতরে ওই গার্ডদেরও গুলি করবে। মিস্টার সি এবং আমি তোমাদের পিছনেই থাকবো। আর এই মিস্টার ডি, তুমি বিল্ডিংয়ের নিচে থাকবে। বিল্ডিংয়ের ভেতরে কেউ আসার চেষ্টা করলে তাকে একদম গুলি করবে। আর সবাইকে আরও একটা কথা বলি, বিল্ডিংয়ের ভেতরে ঢোকার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সেটা হলো এই বিল্ডিংয়ের ভেতরে থাকা 5টা টেলিফোনের কানেকশানকে কাটতে হবে। এই কাজে কেউ যদি বাধা দিতে আসে, তাহলে তাকেও গুলি করে একদম উড়িয়ে দেবে। কি ঠিক আছে তো সব? চলো এবার। এরপর ঠিক দুপুর 2টোর সময় ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। ঘটনাটা হলো, একটি সরকারি ব্যাংকে একদল ডাকাত হামলা করলো। প্রথমে তারা ব্যাংকের সিকিউরিটি গার্ডদের গুলি করে মারল। তারপর ব্যাংকের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর তাদের মধ্যে থাকা লিডার ব্যক্তিটি বলল, মিস্টার এ আর মিস্টার বি, তাড়াতাড়ি তোমরা ওই সমস্ত টেলিফোনের কানেকশনগুলো কাটো। এই হাত উপরে করো সবাই, একদম চালাকি নয়। বস, সব করা টেলিফোনের লাইন কেটে দিয়ে এসছি। একজন আবার আমাদের ফাঁকি দিয়ে ফোন করার চেষ্টা করছিল, সালাকে গুলি করে পুরো খতম করে দিয়েছি। ভেরি গুড, বাহ। এই যে ম্যানেজার সাহেব, এবার বেরিয়ে আসুন। কি হলো, আসছেন না যে? হ্যাঁ, ভালো কথায় কাজ হবে না দেখছি, তাই না? এই কে আছিস? তোরা ক্যাশিয়ারকে ধরে আনতো। বাস, ক্যাশিয়ারকে নিয়ে এসেছি। ম্যানেজার সাহেব, আমি কিন্তু আবারও বলছি, চুপচাপ বেরিয়ে আসুন, তা না হলে কিন্তু আমি ক্যাশিয়ারকে গুলি করতে বাধ্য হব। এবার ম্যানেজার সাহেব ভয়ে ভয়ে তার হাত দুটো উপরে তুলে বেরিয়ে এলেন। ম্যানেজার সাহেবকে দেখতে পেয়ে ব্যক্তিটি বলল, আরে এই তো ম্যানেজার সাহেব, আরে আসুন আসুন। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আরও একবার সবাইকে স্বাগত। ডিটেকটিভ সুকান্ত লাহিড়ী আর তার বন্ধু কাম অ্যাসিস্ট্যান্ট মধুসূদনকে ইতিমধ্যেই চিনে গেছো তোমরা। চরিত্রটির সৃষ্টি সুলেখক সুমন ঘোষের কলমে। লেখক সুমন ঘোষের জন্ম হুগলি জেলার মশাট হরিপুর গ্রামে। বাবার নাম শান্তিরঞ্জন ঘোষ। পেশায় একজন বেসরকারি সংস্থার চাকরিজীবী হলেও নেশায় কিন্তু উনি একজন লেখক। তো চলো শুরু করা যাক ডিটেকটিভ সুকান্ত লাহিড়ী সিরিজের আজকের গল্প, কাটা আঙুল। সেদিন সন্ধে থেকে শীতটা বেশ ভালোই বেড়েছিল। আমি নিচের ঘরে ছিলাম, সুকান্ত ছিল উপরের ঘরে। নিচে বসে বসে ভাবলাম আর চায়ের দায়িত্বটা সুকান্তের দিকেই ঠেলে দেব। নিচ থেকে শুনতে পাচ্ছিলাম সুকান্ত উপরে বসে রেডিও শুনছে। তৎক্ষণাৎ উপরে গিয়ে কোনো কিছু না দেখেই ওকে বললাম, এই সুকান্ত, আমার শরীরটা না ভালো নয়, তুই আজকে একটু চা করতো, খাওয়া না। কথাটা একদমে বলার পর দেখলাম সুকান্ত মুখ নিচু করে না বলে হাতের ইশারায় আমাকে চুপ করতে নির্দেশ করল। তারপর বুঝতে পারলাম রেডিওতে খুব মনোযোগ দিয়ে খবর শুনছে। রেডিওতে হওয়া খবরের খানিকটা আমি শোনার পর অবাক হয়ে সুকান্তর মুখের দিকে তাকালাম। ও শুধু হাতের ইশারায় আমাকে বসতে বলল।
এসব দেখে ব্যাংকের ম্যানেজার এবং ব্যাংকে উপস্থিত সমস্ত কর্মীগণ খুব ভয় পেয়ে যায়। এরপর সেই ডাকাত দল ব্যাংকের সমস্ত টেলিফোনের কানেকশন নষ্ট করে দেয়, যাতে কেউ পুলিশকে খবর দিতে না পারে। এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে 37 লক্ষ টাকা তারা চুরি করে পালাতে সক্ষম হয়েছে। পরে পুলিশ গিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলায় জানা যায় ওই দলে মোট 5 জন ছিল। তাদের সবার হাতে পিস্তল এবং মুখে কালো রঙের মুখোশ জড়ানো, ফলে কেউ তাদের মুখ দেখতে পায়নি। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন ওই 5 জনের মধ্যে একজনের ডান হাতের একটি আঙুল নকল ছিল এবং সেই নকল আঙুলটা কোনোভাবে খুলে পড়ে যায়। এছাড়াও ব্যাংক ম্যানেজার এও জানিয়েছেন যে তারা নিজেদের মধ্যে মিস্টার এ, মিস্টার বি এই ধরনের কোড নামে কথা বলছিল। পুলিশ সুকান্ত বলল, শহরে আজকাল কত ক্রাইম বেড়ে গেছে দেখ, তার চেয়েও বড় কথা মানুষের সাহস কি পরিমাণে বেড়েছে। দিনে দাহারে 5 জন দুষ্কৃতী মিলে একটা ব্যাংক লুট করে নিল, ভাবতেই কেমন অবাক লাগছে। এরপর 2-3 দিন রেডিওতে এবং খবরের কাগজে শুধু ব্যাংক ডাকাতির খবর, এবং খবরের শেষ অংশে বর্ণিত পুলিশ তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও সেই দুষ্কৃতীদের কোনো খোঁজ মেলেনি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে সুকান্ত দোতলার ঘরে আর আমি নিচতলায় আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঠিক 3:30 নাগাদ টেলিফোনের শব্দে ঘুমটা ভাঙল। বাড়ির এই ফোনটা থাকে নিচতলায়, তাই আমি গিয়ে ফোনটা ধরলাম। আমাদের অতি পরিচিত বন্ধু রথিকান্ত সান্যাল ফোন করেছিল। সে এখন লালবাজারে ওসি পোস্টে রয়েছে। আজ সন্ধ্যায় কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে চায়। কি বিষয় সেটা ফোনে বলেনি, শুধু এটুকু বলেছিল যে আজ সন্ধ্যাবেলায় আমার আর সুকান্তর সঙ্গে দেখা করবে। কলেজ জীবনে রথিকান্ত, আমি এবং সুকান্ত খুব ভালো বন্ধু ছিলাম। এই সমস্ত কথা ভাবতেই সন্ধেবেলা লালবাজারে যাওয়ার খবরটা সুকান্তকে জানাতে ওর ঘরে গেলাম। ঘরে প্রবেশ করা মাত্রই দেখলাম সুকান্ত ঘুমের ঘুরে কি সব বিড়বিড় করছে। কাছে গিয়ে শুনলাম ও সোনামা সোনামা বলছে। শোনার পর বুঝতে বাকি রইল না, আজ থেকে 4 বছর আগের ঘটে যাওয়া ওর জীবনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা আবার স্বপ্নে দেখছে। আমি ওর গায়ে হাত দিয়ে ডাকলাম, এই সুকান্ত, 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 কি হলো? তুই আবার সেই পুরনো ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করছিস? ওঠ। চিন্তা ভাবনা করতে চাই না রে আমি, কিন্তু কেন জানি না ভুলতে পারি না। কথাটা বলতে বলতে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। আমি ওর পিছনে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, ভাই ভুলে যা, ওসব নিয়ে যত চিন্তা করবি ততই কষ্ট পাবি। আচ্ছা, তোর রথিকান্তর কথা মনে আছে? আমাদের কলেজের বন্ধু। রথিকান্ত বলতে রথিকান্ত সান্যাল? হ্যাঁ, ও এখন লালবাজার থানার ওসি। একটু আগে ফোন করেছিল, আজ সন্ধ্যাবেলায় আমাদের থানায় একবার যেতে বলেছে। কোনো একটা বিষয়ে বোধহয় আলোচনা করতে চায়। কি বিষয়? সেরকম তো কিছু বলল না, বলল কি একটা দরকারি কথা আছে। এরপর আমি আর সুকান্ত ঠিক সন্ধে 7টা নাগাদ লালবাজারে থানায় রথিকান্তর সঙ্গে দেখা করতে আসলাম। প্রথমে সেখানে সব পুরনো কথা নিয়ে বেশ খানিকক্ষণ হাসি ঠাট্টা চলল, কিন্তু সুকান্তর মুডটা অফ ছিল, তাই খুব একটা কথা বলছিল না। এমন অবস্থায় রথিকান্ত হঠাৎ সুকান্তকে জিজ্ঞাসা করল, কিরে সুকান্ত, তোকে এরকম টায়ার্ড লাগছে কেন? শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ, একটু টায়ার্ড আছি আর কি। আচ্ছা তোরা কথা বল, আমি একটু বাইরে থেকে আসছি। কথাটা বলেই সুকান্ত ঘর ছেড়ে বেরিয়ে গেল। পরক্ষণে রথিকান্ত আমাকে প্রশ্ন করল, মধুসূদন, কি ব্যাপার বলতো? সুকান্তর কি কিছু হয়েছে নাকি? আচ্ছা, ওর ওই স্ত্রী আর মেয়ের দুর্ঘটনার ব্যাপারটা জানিস তো? ও হ্যাঁ জানি, কিন্তু ঘটনাটা কি হয়েছিল যদি একটু খুলে বলিস তাহলে। আজ থেকে 4 বছর আগে সুকান্ত ওর ফ্যামিলি, ওর স্ত্রী এবং একমাত্র মেয়েকে নিয়ে মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালা ভ্রমণ করতে যায়। অবশ্য তখন ওর সাথে ওই পেশায় আমি যুক্ত হইনি। পশ্চিমঘাট পর্বত ঘুরতে গিয়ে সুকান্তর মেয়ে পা পিছলে গভীর খাদে পড়ে যায়। সুকান্ত ওখানে পুলিশের সাহায্য নিয়ে অনেক চেষ্টা করেছিল ওই খাদে নেমে মেয়েকে খোঁজার, কিন্তু অতিরিক্ত চড়াই আর গভীরতার কারণে কেউই আর সেই জায়গায় নামতে পারেনি। তার বেশ কিছুদিন পর সুকান্ত স্ত্রী আর কন্যা শোকে থাকতে পারলেন না, পরলোক গমন করেন। এই ঘটনাটাই সুকান্তর জীবনটা কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। আজ দুপুরেও ঘুমিয়ে ঘুমিয়ে ওইসব কথাই চিন্তা করছিল, আমি জানি। তারপর আমি গিয়ে ওর ঘুম ভাঙিয়ে দিই, এজন্যই ওর মুডটা একটু অফ রয়েছে। যাই হোক, তুই কিন্তু এলে ওর সামনে আর এসব কথা একদম তুলবি না, বুঝলি? কথাটা না তোলাই ভালো।
নাগারে কথাগুলো বলার পর মুহূর্তেই দেখি সুকান্ত ঘরে ফিরে এসে চেয়ারে বসল। রতিকান্ত এবার সরাসরি কাজের কথা বলতে আরম্ভ করল। দেখ, তোদের আজ আমি এখানে ডেকেছি একটা বিশেষ কারণে। এই কদিন ব্যাংক ডাকাতির ব্যাপারটা নিশ্চয়ই তোরা শুনেছিস, এবং এটাও হয়তো জানিস যে পুলিশ ওই ডাকাতদের এখনো ধরতে পারেনি। আর তোদের কাছে লুকিয়ে কি লাভ বল? ওই ডাকাত দলকে ধরার মতো, এমনকি ওই ডাকাত দলের কাছে পৌঁছানোর মতো কোনো প্রমাণও এখনো পাওয়া যায়নি। পুরো পুলিশ ডিপার্টমেন্টের লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার জোগাড়। অন্যদিকে হুগলির জনাই নামক একটা জায়গায় কাল রাতে একটা খুন হয়েছে। একেই এই ব্যাংক ডাকাতি, তার ওপর আবার খুন। ডেপুটি কমিশনার সাহেব তো খুব চিন্তায় পড়ে গেছে। আজ তোদেরকে এখানে ডাকার একটাই কারণ, এই খুনের মামলাটা তোরা প্লিজ নে। আমি ডেপুটি স্যারের সাথে কথা বলেছি, তোদের এই ফিজের ব্যবস্থা আমি করে দেবো, আর বাকি যা যা সাহায্য লাগবে সবই পুলিশ করবে তোদের সাথে। শুধু তোরা এই কেসটা নে ভাই। ঠিক আছে, আমরা কেসটা নিলাম, কিন্তু আমাদের বাড়ি থেকে জনাই অনেকটা দূর। বাড়ি থেকে যাতায়াতের মাধ্যমে কাজ করা কিন্তু প্রায় অসম্ভব। তাই ওখানে বেশ কিছুদিনের জন্য আমাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে, আর একটা গাড়ির ব্যবস্থা করে দিতে হবে। ড্রাইভার না দিলেও চলবে, ওটা আমরা নিজেরাই ম্যানেজ করে নেবো না হয়। আরে না না, তোদের ওসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। জনাইতে আমাদের একজন কনস্টেবলের বাড়ি। তোদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোরা ওর বাড়িতেই উঠতে পারিস, তোদের কাজ করতে সুবিধা হবে। এবং ওই কনস্টেবলটাকেও তোদের সাথে আমি থাকতে বলবো। ইউনিফর্ম নয়, আর 5 জন সাধারণ মানুষের মতন ও মানে সাধারণ জামাকাপড়ই থাকবে, তোদের হেল্পও করতে পারবে। আমার বিশ্বাস যে ও থাকলে তোদের অনেকটাই সুবিধা হবে। দেখ, ও তো স্থানীয় লোক, তো অলিগলি সবই ওখানকার মোটামুটি চেনা। এবার বল, কি বলবি? রতিকান্তর এই প্রস্তাবে সুকান্ত রাজি হয়ে গেল। তারপর আবার রতিকান্তকে জিজ্ঞাসা করল, এবার যিনি খুন হয়েছেন তার ব্যাপারে বল। কিভাবে খুন হয়েছেন, কখন খুন হয়েছেন, সব কিছু বল। হ্যাঁ, তো জনাইয়ের আদান নামক একটা জায়গায় ঘটনাটা ঘটেছে। যিনি খুন হয়েছেন তার নাম রামপ্রসাদ মিত্র। অবশ্য উনি ওখানকার স্থায়ী বাসিন্দা নন। ওনার ভাইয়ের মুখ থেকে যেটা জানতে পেরেছি যে রামপ্রসাদ মিত্র জনাইয়ের এই বাড়িটাতে মাস 6 হলো ভাড়া এসেছিলেন। এবার কাল রাত্রির 8টার সময় বাড়িতে থাকাকালীন বাড়ির বাইরে থেকে রামপ্রসাদ মিত্রকে কেউ গুলি করে হত্যা করেছে। দাঁড়া, এই দেখ, এই ছবিগুলো দেখ। এগুলো রামপ্রসাদ মিত্র খুন হবার পরের তোলা ছবি। এগুলো দেখলে হয়তো কিছুটা বুঝতে পারবি। এই বলে রতিকান্ত ছবিগুলো সুকান্তর হাতে দিল। তৎক্ষণাৎ আমিও আমার চেয়ার ছেড়ে উঠে সুকান্ত চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালাম। ছবিগুলো দেখলাম। ছবিগুলো যথাযথভাবে দেখার পর সুকান্ত রতিকান্তকে ছবিগুলো ফিরিয়ে দিল। বলল, ঠিক আছে, কাল সকালে আমরা ট্রেন মারফত জনাই যাব। আচ্ছা ঠিক আছে, ট্রেন মারফত যেতে হবে না। কাল সকাল ওই ধর 10টা নাগাদ আমি তোর বাড়ি চলে যাব। ওখান থেকে গাড়ি করে একসাথেই নয় চলে যাব ওখানে। ডান? পরের দিন সকাল 10টার অনেক আগেই রতিকান্ত আমাদের বাড়িতে চলে আসে। আমাদের জামা কাপড় আর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কাল রাতেই গুছিয়ে রেখেছিলাম। সেই সবের ব্যাগপত্র নিয়ে আমি আর সুকান্ত জিপ গাড়িতে গিয়ে উঠলাম। বেশ কিছুক্ষণ গাড়িটা চলার পর এক জায়গায় এসে থামল। সেখান থেকে একজন ভদ্রলোক গাড়িতে উঠে বসলেন। লোকটা গাড়িতে ওঠার মিনিট খানেকের মধ্যেই রতিকান্ত তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। আচ্ছা, তো পরিচয় করে দিই। ওর নাম বনোয়ারি দাস। কাল রাতে তোদেরকে ওরই কথা বলছিলাম আমি। আমরা বনোয়ারি বাবুকে নমস্কার জানালাম। উনিও আমাদের নমস্কার জানালেন। এরপর বনোয়ারি বাবু বললেন, জানেন তো স্যার, বলে ওই যে শুরু করলেন। তারপর নাগারে বকে যেতে লাগলেন। বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তখন। তাই খাওয়া দাওয়া করতে আমাদের গাড়িটা একটা দোকানের সামনে দাঁড় করালো রতিকান্ত। তখনও বনোয়ারি বাবু তার বকার কাজ চালিয়ে যাচ্ছেন। এরপর গাড়ি আবার চলতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর একটা ফাঁকা বসত বাড়ির সামনে এসে আমাদের গাড়িটা থামল। রতিকান্ত বলল, আচ্ছা, তো এটাই রামপ্রসাদ মিত্র, মানে যিনি খুন হয়েছেন তার বাড়ি। চ, ভেতরে যাওয়া যাক। দরজার সামনে গিয়ে রতিকান্ত দরজার এক পাশে থাকা কলিং বেলের সুইচটাতে চাপ দিল। তারপর একজন ভদ্রলোক দরজা খুললেন। ও সান্যাল বাবু, ভেতরে আসুন। লোকটাকে দেখে আমি খুব অবাক হলাম। তারপর সুকান্তর কানে কানে বললাম,
আচ্ছা, যে লোকটা মারা গেছে তাকে আর এই লোকটাকে হুবহু একই রকম দেখতে না রে সুকান্ত? কথাটা শোনার পর সুকান্ত রথিকান্তকে প্রশ্ন করল। রথিকান্ত, যিনি খুন হয়েছেন মানে রামপ্রসাদ মিত্র এবং এই ভদ্রলোক কি যমজ ভাই? হ্যাঁ, তোরা ঠিকই ধরেছিস, উনি শ্যামপ্রসাদ মিত্র, রামপ্রসাদ মিত্রের ভাই। ভদ্রলোক আমাদের প্রতি নমস্কার জানালেন এবং চেয়ারে বসতে অনুরোধ করলেন। আমরা বসার পর দেখলাম ঘরের ভেতর থেকে একজন ভদ্রমহিলা এবং একটা বাচ্চা মেয়েকে নিয়ে বেরিয়ে এলেন। এরপর শ্যামপ্রসাদ বাবু তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ইনি আমার স্ত্রী তিলোত্তমা মিত্র, আর ও আমার মেয়ে পূজা। তারপর রথিকান্ত শ্যামপ্রসাদ বাবুকে আমাদের পরিচয় দিল। সব কথা শুনে শ্যামপ্রসাদ বাবু বললেন, তাহলে কি দাদার খুনের তদন্ত এনারা করবেন? হ্যাঁ, পুলিশের তরফ থেকে সুকান্ত আর মধুসূদন আপনার দাদার খুনে তদন্ত করবে। দেখুন, এসব তদন্ত করে তো আমার দাদা আর ফিরে আসবে না। আপনি দাদার মৃতদেহটা ছেড়ে দিন দয়া করে। আমি দাদার শেষ কার্য সম্পন্ন করেই আমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাব। আমি আপনার দাদার মৃতদেহ আজকে ছেড়ে দেব। আপনি আজ বিকেলে 4টের সময় আসুন। কিন্তু শ্যামপ্রসাদ বাবু, একটা কথা আপনাকে বলে রাখি, এই খুনের তদন্ত কিন্তু হবেই, আর সেটা আমার বন্ধু সুকান্ত আর মধুসূদনই করবে। এছাড়া আর একটা কথা, এই খুনের তদন্ত শেষ না হওয়া অবধি আপনি কোথাও যেতে পারবেন না। ওদের সাথে ওই যে 3 নম্বর ব্যক্তিটিকে দেখছেন, উনি বনোয়ারি দাস, সাব কনস্টেবল। ও কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, ওনাকে আমি চিনি, ওই তো ওই পাশের পাড়ায় বাড়ি। হ্যাঁ, তো কনস্টেবল বনোয়ারি বাড়িতেই কিন্তু সুকান্ত আর মধুসূদন আজ থেকে থাকবে, এবং এই খুনের তদন্তর কাজ ওরা এখানে থেকেই করবে। ওদের নজর কিন্তু সব জায়গাতেই থাকবে, শ্যামপ্রসাদ বাবু, এটা মনে রাখবেন। নমস্কার, আজ আসি। এরপর আমরা বাড়ি থেকে বেরোনো মাত্রই সুকান্ত রথিকান্তকে প্রশ্ন করল। আচ্ছা, তুই বললি যে রামপ্রসাদ বাবুকে কেউ বাড়ির বাইরে থেকে গুলি করেছিল, তাহলে কি সেই সময় ওনার বাড়ির দরজা কিংবা দুপাশের ওই জানলাগুলো খোলা অবস্থায় ছিল? না, বাড়ির দরজা বন্ধই ছিল, তবে ডান দিক আর বাঁ দিক দুটো এই যে জানলা দেখছি, সে দুটো খোলা ছিল। আততায়ী রামপ্রসাদ বাবুকে বাঁ দিকের জানলাটা দিয়ে গুলি করেছে। বাড়ির ভিতরে ঠিক ওই জানলার বরাবর রামপ্রসাদ বাবুর মৃতদেহটা পড়েছিল। আচ্ছা, ওই রামপ্রসাদ বাবু কাজ কি করতেন? অত কিছু জানার সময় পাইনি সুকান্ত। এই কেসের ব্যাপারে সমস্ত কিছুই তোদের নিজেদের জেনে নিতে হবে। হ্যাঁ, অবশ্য কোনো রকম সাহায্য লাগলে আমি তো আছি। নে, এবার তাড়াতাড়ি চ, তোদের বনোয়ারির বাড়িতে ছেড়ে আমাকে আবার ডেপুটি কমিশনার স্যারের বাড়িতে যেতে হবে। ওখানে ব্যাংক ডাকাতির কেসটা নিয়ে একটুখানি মিটিং রয়েছে আজকে একটা, 2টো নাগাদ ঢুকতে হবে। ওরে বাপরে, চ চ চ চ চ। তারপর আমাদের বনোয়ারি বাবুর বাড়িতে নামিয়ে দিয়ে রথিকান্ত সেখান থেকে বেরিয়ে গেল। যাবার সময় সুকান্তকে বলল, আচ্ছা শোন, রাত্রে বনোয়ারির বাড়ির ফোনে ফোন করব, ঠিক আছে? রথিকান্ত চলে যাবার পরে বনোয়ারি বাবু আমাদের তার বাড়ির একটা ঘরে নিয়ে গেলেন। এই যে স্যার, এই ঘরটা আপনাদের। আপনাদের কাজ শেষ না হওয়া অবধি আপনারা এইখানেই থাকবেন, কোনো অসুবিধে নেই। আমাদেরকে স্যার বলার প্রয়োজন নেই বনোয়ারি বাবু, আপনি বরং আমাদের দাদা বলবেন। ও হলো গিয়ে মধুসূদন দা, আর আমি সুকান্ত দা, কেমন? আচ্ছা, তা বনোয়ারি বাবু, আপনার বাড়িতে আর কে কে আছেন? আমাদের ছোট পরিবার দাদা। এ বাড়িতে বাবা, মা আর আমি 3 জনে থাকি। আচ্ছা, আপনি বিয়ে করেননি বনোয়ারি বাবু? না মধুসূদন দা, এখনো ওসব ভাবিনি। বাবা সম্বন্ধ দেখছেন, এবার দেখা যাক কি হয়। আর তাছাড়া আমাদের গ্রামের দিককার ব্যাপার স্যাপার তো আপনারা জানেনই। এখানে পুলিশের চাকরি করা ছেলেদের লোকজন খুব একটা ভালো চোখে দেখে না। তাদের নজরে পুলিশ মানে ঘুষখোর, ঠকবাজ, চোর এইসব আর কি। তাছাড়া আজ প্রাণ আছে তো কাল কোনো গুন্ডার গুলিতে প্রাণ হারাবে, এই সমস্ত মন্তব্য। তাই পুলিশে চাকরি করা ছেলের হাতে কোনো বাবাই তার মেয়েকে দিতে চায় না। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর সুকান্ত আমাদের ঘরের বিছানায় গিয়ে বসলাম। আমরা সিগারেট খাচ্ছি দেখে বনোয়ারি বাবু এসে আমাদের দলে যোগ দিলেন। এরপর বেশ খানিকক্ষণ এটা সেটা নিয়ে কথা হলো। কিছুক্ষণ পর সুকান্ত বনোয়ারি বাবুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বনোয়ারি বাবু, আমাকে একটা কথা বলুন তো, এই যে রামপ্রসাদ বাবু মানে যে লোকটা খুন হয়েছেন, ওনার কি এই এলাকায় কোনো শত্রু ছিল? না দাদা, লোকটা তো আমাদের এলাকায় একদম নতুন এসেছিলেন। যতটুকু জানি উনি খুব একটা কারোর সাথে মেলামেশা করতেন না। তবে হ্যাঁ, হরেন কাকার চায়ের দোকানে বসে প্রায় 4-5 জন ছেলের সাথে আড্ডা টাড্ডা দিতেন। ছেলেগুলোকে আমি চিনি।
আচ্ছা, আপনি তো এখানকার স্থানীয় লোক, এই রামপ্রসাদ বাবু কি কাজ করতেন তা নিশ্চয়ই জানেন। তা তো ঠিক জানি না দাদা, হয়তো হরেন কাকা মানে যার দোকানে উনি আড্ডা দিতেন তিনি হয়তো বলতে পারবেন। লোকটা এই এলাকায় মাত্র মাস ছয়েক এসেছিল, কিন্তু হঠাৎ করে কেউ ওনাকে গুলি করে হত্যা করলো, ব্যাপারটা ভারী অদ্ভুত মনে হচ্ছে না মধুসূদন? 6 মাসের মধ্যে উনি কি এমন করলেন যার কারণে কেউ তাকে হত্যা করলো? আচ্ছা সুকান্ত, বলছি এই লোকটার ব্যাপারে জানতে গেলে ওই হরেন দোকানদারের সাথে একবার কথা বলতে হবে আমাদের, তুমি কি বলো? আমার কথাটা শেষ হওয়া মাত্রই বনোয়ারি বাবু বললেন, ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই, আপনারা এখন একটু বিশ্রাম নিন, বিকেল হলেই আমি আপনাদের হরেন কাকার ওই চায়ের দোকানে নিয়ে যাব, ওখানে গিয়ে না হয় যা জিজ্ঞাসা করার করে নেবেন। না, আমরা আগে রামপ্রসাদ বাবুর বাড়িতে যাব ওনার ভাইয়ের সাথে কথা বলতে, কারণ রামপ্রসাদ বাবুর ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবেন ওনার ভাই, তাই আগে ওনার ভাইয়ের সাথে কথা বলাটা অত্যন্ত জরুরি। কিন্তু আজ বিকেলে তো উনি ওনার দাদার মৃতদেহ মর্গ থেকে ছাড়িয়ে ওই শ্মশানে নিয়ে যাওয়ার কথা সকালেই বললেন, তাহলে ওনার সাথে আজ সন্ধেবেলায় কি করে কথা বলবেন দাদা? তাই তো, এই ব্যাপারটা তো একদমই মনে ছিল না আমার। ঠিক আছে, ওনার সাথে না হয় পরে কথা বলা যাবে, আপাতত ওনার স্ত্রীকে আমি কিছু প্রশ্ন করতে চাই, তারপর আমরা ওই হরেন দোকানদারের সাথে কথা বলতে যাবক্ষণ, ঠিক আছে? বিকেলে আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম রামপ্রসাদ বাবুর বাড়ির উদ্দেশ্যে। বনোয়ারি বাবুর বাড়ি থেকে রামপ্রসাদ বাবুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়, তাই হেঁটেই যাচ্ছিলাম আমরা 3 জন। রামপ্রসাদ বাবুর বাড়ির সামনে গিয়ে দেখলাম মেন গেটটা ভিতর থেকে বন্ধ। সুকান্ত কলিং বেল বাজানোর কয়েক সেকেন্ড পরে শ্যামপ্রসাদ বাবুর স্ত্রী তিলোত্তমা দেবী দরজা খুললেন। ও আপনারা? কিন্তু উনি তো এখন বাড়িতে নেই। তিলোত্তমা দেবীর কথা শুনে সুকান্ত বলল, আমরা আজ আপনার সাথে কথা বলতে এসেছি। তিলোত্তমা দেবী কেমন যেন একটু বিচলিত হয়ে বললেন, আচ্ছা ভেতরে আসুন। এরপর আমি, সুকান্ত আর বনোয়ারি বাবু 3 জন বাড়ির ভিতরে গিয়ে বসলাম। সুকান্ত তিলোত্তমা দেবীকে প্রশ্ন করল, রামপ্রসাদ বাবু খুন হওয়ার সময় আপনি কোথায় ছিলেন? দেখুন, ওনার খুনের সময় আমি আর আমার মেয়ে কেউই এখানে ছিলাম না। আসলে আমাদের বাড়ি শক্তিগড়ে, বিয়ের পর থেকে আমরা ওখানেই থাকি। দাদার মৃত্যুর পর ও আমাকে টেলিফোন করে জানায়, আর তারপরেই আমি এখানে আসি। তার মানে রামপ্রসাদ বাবু যখন খুন হন তখন শ্যামপ্রসাদ বাবু এই বাড়িতেই ছিলেন, তাই তো? হ্যাঁ, দেখুন, বিয়ের পর থেকে আমি দাদাকে কোনোদিনই দেখিনি। ওর কাছ থেকে শুনেছিলাম ওনাদের 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না। আর এটাও শুনেছিলাম আমার শ্বশুরমশাই তার সমস্ত সম্পত্তি তার দাদার নামে লিখে দিয়েছিলেন। যেহেতু আমার স্বামী অল্প বয়সে চাকরি করত, তাই ওকে কিছু দেয়নি। আমার স্বামী সম্পর্কে রাখতে চাইলেও দাদা ওর সাথে কোনো সম্পর্কই রাখতে চাননি। কিন্তু কিছুদিন আগে হঠাৎ দাদা আমাদের এই শক্তিগড়ের বাড়িতে আসেন, আর এসে খুব কান্নাকাটি করেন, আর তারপর বলেন যে বাবার সম্পত্তির প্রায় বেশিরভাগটাই উনি বিক্রি করে ফেলেছেন। শেষে নাকি আর ওই 4 বিঘা মতো জমি আছে, সেটা উনি বিক্রি করে তার অর্ধেক টাকা ওনার ভাইকে মানে আমার স্বামীকে দিতে চান। আর উনি এটাও বলেন যে ভাইকে সম্পত্তির ভাগ না দিয়ে উনি মন থেকে নাকি শান্তিই পাচ্ছেন না, তাই এখানকার 4 বিঘা জমিটা বিক্রি করে উনি অর্ধেক টাকা আমার স্বামীকে দেবেন বলে। আর এই বাড়িতে এসেছিলেন গত পরশু আর তার আগের দিন। আর গত পরশু আমার স্বামী আমাকে টেলিফোন করে জানায় যে দাদা নাকি খুন হয়েছেন। বুঝলাম, ঠিক আছে তিলোত্তমা দেবী, আজ আমরা বরং উঠি। বনোয়ারি বাবু, এবার চলুন সেই চায়ের দোকানে একবার যাওয়া যাক। এরপর আমরা পায়ে হেঁটে গেলাম ছোটখাটো একটা চায়ের দোকানে। দোকানদার আগে থেকেই বনোয়ারি বাবুকে চিনতেন, তাই ওনাকে দেখেই বললেন, আরে বনোয়ারি, আসো আসো আসো, তারপর কেমন আছো বলো? ভালো আছি কাকা, এই তোমার কাছে এলুম কিছু জিজ্ঞাসাবাদ করতে। এই রামপ্রসাদ মিত্র খুন হয়েছেন শুনেছ নিশ্চয়, তা তোমার দোকানে তো রাজু দুবেলা আড্ডা মারতে আসতো। দোকানদার এই কথা শুনে যেন একটু অবাক সুরেই বললেন, রাম খুন হয়েছে? কই, এটা তো জানতাম না। শুধু তো ওর মৃত্যুর খবরটা পেয়েছিলাম। কিরে, তোরা জানতিস? দোকানদার কথাটা বললেন ওনার দোকানে উপস্থিত 4 জন ব্যক্তিকে উদ্দেশ্য করে। তারাও সবাই না বলল। এরপর সুকান্ত একটা সিগারেট ধরিয়ে বলল, রামপ্রসাদ বাবুকে গুলি করে কে হত্যা করেছে? এবার সেই 4 জনের মধ্যে থেকে একজন বলল,
আচ্ছা, কিন্তু কে খুন করলো রামদাকে? বনোয়ারি বাবু বললেন, সেটা জানার জন্যই তো এনারা এখানে এসেছেন। এনারা দুজন হলেন গোয়েন্দা বিভাগের লোক। রামপ্রসাদ বাবুকে কে হত্যা করেছেন তাকে ধরার জন্য এনারা এখানে এসেছেন। এরপরই দোকানদারকে সুকান্ত প্রশ্ন করল, আচ্ছা, রামপ্রসাদ বাবুর কি এলাকায় কোনো শত্রু ছিল, আপনারা কি জানেন? না 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 না, রাম এখানে খুব অল্প দিনের বাসিন্দা হলেও মানুষ হিসাবে একদম সাদাসিধে ছিল। এরা হচ্ছে রামের খুবই ঘনিষ্ঠ। এর নাম কৌশিক, ও ন্যাপা, ও বিজয়, আর ও হলো ভোলা। রাম আমাদের দোকানে এদের সাথেই আসতো। রামের ব্যাপারে আমার থেকে বরং এরাই ভালো বলতে পারবে। সুকান্ত ওই চারজনের দিকে ঘুরিয়ে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা, আপনাদের বলছি, রামপ্রসাদ বাবুর কি কোনো শত্রু ছিল? আপনারা যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে দয়া করে আমাদের বলুন। চারজনের একজন বলল, দেখুন, রামদার এরকম হঠাৎ করে মৃত্যু হয় আমরা সবাই খুব দুঃখ পেয়েছি, আর আমাদের এই এলাকার কোনো শত্রু ছিল বলে জানা নেই। রামপ্রসাদ বাবু কি কাজ করতেন? রামদা কাজ কিছুই করতো না, আর মা জমিজমা যেসব ছিল বিক্রি বাট্টা করে রামদার ভালোভাবেই চলে যেত। কেন তো রামদা 4 বিঘা জমি রয়েছে, বেশ কিছুদিন ধরে জমিটা বিক্রি করার চেষ্টাও করছিল রামদা। আরেকটা কথা, যে রাতে রামদা মারা যায় ওই দিন সন্ধেবেলা জনাই স্টেশনে আমি ওকে ট্রেন থেকে নামতে দেখেছিলাম। কিন্তু পাশের লোকটা এবার বলে উঠল, এর আগে রামদা বেলমুড়ি বলে একটা জায়গায় জুট মিলে কারখানায় কাজ করতে শুনেছিলাম। 3 বছর ওখানেই ছিল, তারপর কাজ ছেড়ে দিয়ে এখানে চলে আসে। বুঝলাম। তার মানে এটা হতে পারে রামপ্রসাদ বাবু যেখানে থাকতেন, মানে ওই বেলমুড়িতে যেখানে উনি জুট মিলে কাজ করতেন, সেখানে ওনার কোনো শত্রু ছিল। আচ্ছা, আপনারা কি করেন একটু জানতে পারি? এখানের একটা মোটর পার্টসের কোম্পানিতে আমরা 4 জন কাজ করতাম, কিন্তু মাস 6 আগে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। এখন আমরা 4 জন বলতে গেলে বেকার, ওই যে যার কাজ করি আর কি। যে যা কাজ দেয় বলতে কি কাজ? ওই রাজমিস্ত্রির জোগাড়, তারপর কারো জমির ধান কাটা তোলা, এই সবই করি আর কি। আপনার নাম তো কৌশিক বাবু। ঠিক আছে কৌশিক বাবু, আজ আমরা আসি, পরে কোনো দিন আবার কথা হবে। এরপর আমরা বনোয়ারি বাবুর বাড়িতে ফিরে আসি। রাতে সুকান্ত, আমি আর বনোয়ারি বাবু একসাথে রুটি মাংস খাচ্ছিলাম। হঠাৎ বনোয়ারি বাবু বললেন, আচ্ছা, আপনারা মনোহারা খেয়েছেন কোনোদিন? না, নাম শুনেছি, তবে খাবার সুযোগ কোনোদিন হয়নি। দাঁড়ান, মা মা বলেই বনোয়ারি বাবু তার মাকে ডাকলেন। তারপর একটা বড় বাটির 1 বাটি মনোহরা বনোয়ারি বাবুর মা আমাদের দিয়ে গেলেন। সত্যি কথা বলতে অপূর্ব ছিল সেই মনোহরার স্বাদ, আমি আজও সেটা বলতে পারবো না। খাওয়া দাওয়া শেষ করে ঘরে বসে রয়েছি, এমন সময় বনোয়ারি বাবু এসে বললেন, সুকান্তদা, রথিকান্ত স্যার লাইনে আছেন, আপনার সাথে একটু কথা বলতে চান। সুকান্ত ফোনে কথা বলে আসার পর বনোয়ারি বাবুকে বলল, বনোয়ারি বাবু, কাল একবার আমাদের বেলমুড়ি যেতে হবে। কাল সকাল সকালেই আমরা সেখানে যাব, কারণ জায়গাটা কিন্তু আমাদের কাছে অচেনা। বনোয়ারি বাবু সুকান্তর কথায় সহমত জানিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমরাও শুয়ে পড়লাম। পরের দিন একদম ভোরবেলা বনোয়ারি বাবু আমাদের দরজায় ধাক্কা দিচ্ছেন দেখে সুকান্ত গিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলল। কি ব্যাপার, কি হয়েছে? কাল রাতে রামপ্রসাদ বাবুর বাড়িতে চোর পড়েছিল। কথাটা শুনে আমি আর সুকান্ত দুজনেই চমকে উঠলাম। সুকান্ত ভ্রু কুচকে বলল, রামপ্রসাদ বাবুর বাড়িতে চোর পড়েছিল? হ্যাঁ, মানে রথিকান্ত স্যার টেলিফোন করে তো তাই বললেন। রামপ্রসাদ বাবুর ভাই ওই শ্যামপ্রসাদ বাবু স্যারকে টেলিফোন করে খবরটা দিয়েছেন। মধুসূদন, এক্ষুনি তৈরি হয়ে নে। বনোয়ারি বাবু, আপনি গাড়ি বের করুন, আমরা এক্ষুনি বের হব। এরপর আমরা রামপ্রসাদ বাবুর বাড়ির সামনে গিয়ে পৌঁছানো মাত্রই বাড়ির ভিতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে দেখলাম শ্যামপ্রসাদ বাবু উচ্চ স্বরে ওনার স্ত্রীকে বলছেন, আরে কিচ্ছু হবে না, খুব শিগগিরই আমরা এখান থেকে চলে যাব। তুমি কান্নাকাটিটা একটু থামাও এবার। আমাদের দেখতে পেয়ে দুজনে চুপ করে গেলেন। শ্যামপ্রসাদ বাবু বললেন, ও আপনারা ভেতরে আসুন। সুকান্ত শ্যামপ্রসাদ বাবুকে প্রশ্ন করল, কাল রাতে আপনাদের এই বাড়িতে চোর এসেছিল? হ্যাঁ। কি হয়েছিল সমস্ত ব্যাপারটা আমাদের বলুন তো শ্যামপ্রসাদ বাবু। দেখুন, কাল আমি দাদার সৎকার্য করে অনেক রাত করে বাড়ি ফিরি। দিনভর শরীরের ধকল যাওয়ার কারণে রাতে ঘুমিয়েই পড়েছিলাম। মাঝরাতে একবার ঘুম ভাঙতে দেখলাম লোডশেডিং হয়েছে। এরপর আমি আস্তে আস্তে উঠে একটা হ্যারিকেন জ্বালিয়ে পাশে থাকা টেবিলটার উপর রেখে চুপচাপ শুয়ে পড়ি।
বেশ কিছুক্ষণ পর আমার স্ত্রীর চিৎকারে আমার ঘুমটা ভাঙতে দেখি অন্ধকারে জনা পাঁচেক লোক আমাদের বাড়ির ভেতরে ঘোরাফেরা করছে। ভয় তো তখন আমার গাল ঘাম ছুটছে। আস্তে আস্তে আমার বিছানার পাশে থাকা ওই লোহার রডটা আমি হাত বাড়িয়ে খোঁজার চেষ্টা করছিলাম। এমন সময় তাদের একজন একটা আদলা ইট ছুড়ে দেয় আমার দিকে। আমি তৎক্ষণাৎ সরে গেলে ইটটা একদম গিয়ে লাগে ওই পাশের আয়নাটাতে। ওই যে ওখানে দেখুন, এখনো ইটটা পড়ে রয়েছে। আমরা দেখলাম একটা আদলা ইট পড়ে রয়েছে মেঝেতে। ইটটা আয়নায় গিয়ে লাগার ফলে কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে রয়েছে টুকরো টুকরো হয়ে। সুকান্ত আবার শ্যামপ্রসাদ বাবুকে জিজ্ঞাসা করল, চোর বাড়ির ভেতর ঢুকলো কিভাবে? ছাদের দরজা ভেঙে সিঁড়ি দিয়ে। সুকান্ত তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ছাদের দরজার কাছে গিয়ে দরজাটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলো। আমি আর বনোয়ারি বাবু পিছনে গিয়ে দাঁড়ালাম। সুকান্ত বলল, কিছু একটা ধারালো জিনিস দিয়ে দরজার লক কেটে চোরের দল ভেতরে ঢুকেছিল। এরপর ছাদের দিক থেকে সুকান্ত দরজাটাকে একবার বন্ধ করলো এবং কয়েক সেকেন্ড পর আবার দরজা খুলে বলল, ছাদের দিক থেকে অতি সহজেই ধারালো কিছু প্রবেশ করিয়ে লক কাটার মতো জায়গা রয়েছে মধুসূদন, কিন্তু চোর ছাদে উঠল কি করে? চলো তো একবার বাড়ির বাইরেটা দেখে আসি। বাড়ির ঠিক পিছনে যেতেই একটা বাঁশের তৈরি মই ছাদের সাথে ঠেকানো অবস্থায় পাওয়া গেল। চোরের দল এই মই বেয়েই উপরে উঠেছিল বনোয়ারিবাবু। এরপর আমরা বাড়ির ভিতরে এলাম। সুকান্ত শ্যামপ্রসাদ বাবুকে প্রশ্ন করল, আচ্ছা, বাড়ি থেকে কিছু চুরি হয়েছে নাকি শ্যামপ্রসাদ বাবু? না, চুরি কিছু হয়নি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, চুরি হওয়ার মতো তো এই বাড়িতে আছে এটা কি? আমার স্ত্রী তো তার গয়নাকাটি কিছুই এখানে নিয়ে আসেনি, আর আমি যতটুকু দেখেছি দাদার আলমারিতেও তো সেরকম কোনো দামি জিনিস ছিল না। হতে পারে এটা পাড়ার কোনো ছিঁচকে চোরেদের কাজ, যা কিছু চুরি যায়নি এটাই ভালো কথা। আচ্ছা, আমি আপনার দাদার মৃত্যুর ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। হ্যাঁ, বলুন না, কি জানতে চান? আপনার দাদার খুনের সময় আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আমি এই বাড়িতেই ছিলাম। বাড়িতে ঠিক কি করছিলেন? আর তাছাড়া রামপ্রসাদ বাবু যেদিন খুন হন ওই দিন সন্ধ্যাবেলা ওনাকে স্টেশনে ট্রেন থেকে নামতে দেখা গেছে। উনি কোথায় গিয়েছিলেন আপনি নিশ্চয়ই জানেন। দেখুন, দাদা আমাকে আমার বাড়ি থেকে এখানে নিয়ে এসেছিল ওই একটা জমি বিক্রি করে কিছু টাকা আমায় দেবে বলে। দাদার বিষয়ে আমার স্ত্রী তো আপনাদের সব কিছুই বলেছে যে উনি কেমন ধরনের মানুষ ছিলেন। এখানে যে জমিটা দাদা বিক্রি করবে বলেছিল সেটা আমার মামার জমি। মামা মারা যাওয়ার আগে দাদাকে লিখে দিয়ে গিয়েছিলেন। ও, আপনার মামার বাড়ি তাহলে এই গ্রামে নাকি? না, আমার মামার বাড়ি ছিল এই গ্রামের পাশেই, বেগমপুর গ্রামে। মামার বাড়ি ছিল মানে? এখন সেই বাড়ি আমার মামার বাড়ি নয়। বাড়িটা এখন কি অবস্থায় আছে আমি নিজেও জানি না। বহু বছর আমি সেখানে যাইনি। আর আমার মামা মারা গেছেন ওই ধরুন আজ থেকে প্রায় 10 বছর আগে। মামা বিয়ে করেননি, তাই তার মৃত্যুর পর ওই বাড়িতে থাকার মতোও কেউ ছিল না। বাদিন জাগে সেসব কথা। যেদিন দাদা খুন হয় ওই দিন দুপুরে খাওয়া দাওয়া করার পর তিনি ওই ডানকুনির এক দালালের কাছে জমিটার দাম দর করতে গিয়েছিল। অবশ্য যাওয়ার কথা দাদা আমাকেও বলেছিল সকালেই। সন্ধেবেলা দাদা ফিরে এসে আমাকে বলল যে ওই জমিটার নাকি দাম দর সব হয়ে গেছে, কাগজপত্র সব সই করে দিয়ে কালকেই নাকি টাকা নিয়ে চলে আসবে। অবশ্য আমাকেও সাথে যেতে বলেছিল। এরপর রাত 8টা কি 8:15 বাজে, তখন আমি পাশের ঘরেই শুয়েছিলাম। দাদা সেই সময় আমার কাছে এসে বলল, চা বানাচ্ছি, খাবি তো? আমি তো যথারীতি হ্যাঁই বললাম, হ্যাঁ খাবো। এরপর দাদা চা বানাতে রান্নাঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর একটা গুলি চলার শব্দ পেলাম। তারপর তো ঘর থেকে বেরোতে গিয়ে দেখি দাদা মেঝেতে পড়ে রয়েছে, আর তার মাথার দিক থেকে চারিদিক থেকে রক্ত গড়িয়ে আসছে। একদম কাছে গিয়ে দেখলাম জানলার ওপার থেকে কেউ দাদার মাথায় গুলিটা করেছে। দেখুন, এইসব আমার একদমই ভালো লাগছে না। আমি আমার নিজের বাড়িতে ফিরে যেতে চাই। আর সবচেয়ে বেশি ভয় পাচ্ছে আমার স্ত্রী। তার কারণ শক্তিগড়ে আমি যেখানে থাকি, এর আগেও সেখানে আমাদের সাথে ঠিক এই একই দুর্ঘটনা ঘটেছিল। তাই আমি চাই না যে নতুন করে আবার কিছু অঘটন ঘটুক। দেখুন, আমি জোর করব না, তাও সেই দুর্ঘটনার কথা কি আমরা জানতে পারি? এই ঘটনার কথা আমি কাউকেই বলিনি আজ অবধি, কিন্তু আপনাদের বলতে আমার কোনো দ্বিধা নেই। আজ থেকে প্রায় মাস 6 আগে আমার মেয়ে আর স্ত্রীকে কেউ বা কারা কিডন্যাপ করেছিল। তখন অবশ্য আমি পুলিশকে জানিয়েছিলাম। তারপর আমার কাছে একটা হুমকি ফোন আসতো
শেষমেশ ওই 10 লক্ষ টাকা দেওয়ার পর ওরা আমার মেয়ে আর স্ত্রীকে ছাড়ে। এই টাকা দেওয়ার ব্যাপারটা আমি কাউকেই জানাইনি, শুধুমাত্র আপনাদেরকেই জানালাম। কেন, আপনি ওখানকার পুলিশকে পরে সব ব্যাপারটা জানাননি? দেখুন, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যদি পুলিশকে সব ব্যাপারটা বলি আর তারপর যদি ওরা আমার মেয়ে আর স্ত্রীকে আবার কিডন্যাপ করে, এই ভয়ে আমি আর কিছু বলিনি। আচ্ছা শ্যামপ্রসাদ বাবু, আমরা আপনার দাদার আলমারি এবং পুরো ঘর সমেত এই বাড়িটা একটু সার্চ করে দেখতে চাই। হয়তো আপনার দাদার কাছে সত্যি কিছু রয়েছে যেটা আপনারা জানেন না। হয়তো এটাও হতে পারে গতকাল রাতে চোরের দল সেটাই চুরি করতে এসেছিল। সে আপনারা দেখুন, তাতে আমার কোনো আপত্তি নেই। এরপর শ্যামপ্রসাদ বাবু আমাদের তার দাদার ঘরে নিয়ে গেলেন। আমরা রামপ্রসাদ বাবুর ঘর এবং আলমারি ভালো করে সার্চ করলাম, কিন্তু তেমন বিশেষ কিছু পেলাম না। এরপর পুরো বাড়িটাও ভালো করে সার্চ করে দেখলাম, এমনকি শ্যামপ্রসাদ বাবু বর্তমানে যে ঘরটিতে রয়েছেন সেটিও, কিন্তু কোনো জায়গাতেই কিছুই পাওয়া গেল না। সুকান্তকে বললাম, না রে সুকান্ত, এখানে তেমন কিছুই নেই। দেখুন, আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে দাদার কাছে টাকা পয়সা সোনাদানা কিছুই নেই, আর থাকলে তো সে আমাকে বলতো। আপনার দাদার কোনো এলআইসি কিংবা অন্য কোনো পলিসি ছিল? না না, আমার মনে হয় ছিল না। তার কারণ এই কদিনে দাদা এত কথা বললেও ওই এলআইসি কিংবা অন্য কোনো পলিসি করে রেখেছে এই কথা তো আমায় বলেনি। আপনার দাদা কি কখনো বেলমুড়ির কোনো কারখানায় চাকরি করতেন? হ্যাঁ, দাদা বেশ কয়েক বছর ওখানে একটা জুটের কারখানায় কাজ করতো, এই কথা আমায় গল্প করেছিল। আচ্ছা, আপনি সেসব কথা কিভাবে জানলেন? আপনার দাদারই এক বন্ধু আমাকে বলেছেন। ঠিক আছে, আজ আমরা আসি। আর হ্যাঁ, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমরা আপনার আর আপনার পরিবারের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনার দাদার খুনিকে ঠিক ধরে ফেলব। আসি কেমন? এরপর সুকান্ত বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে না উঠে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর বাড়ির সামনের দিকের ফাঁকা জায়গাটার দিকে হাঁটা দিল। আমি জিজ্ঞেস করলাম, আরে ওদিকে কোথায় যাচ্ছিস রে? আমার কথার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে চলে গেল সুকান্ত। আমিও ওর পিছন পিছন গেলাম। বেশ কিছুটা দূরে একটা বট গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দেখলাম গাছের চারপাশটা ভালো করে লক্ষ্য করছে। একসময় হঠাৎ করে আমাকে ডেকে বলল, রামপ্রসাদ বাবুর হত্যাকারী এই গাছের কাছ থেকেই গুলি করেছিল। বুলেট সেলটা এখনো এখানে পড়ে আছে, এই দেখ। আর এই জানলাটাও এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এত দূর থেকে তো পিস্তল দিয়ে ঠিকঠাক নিশানা লাগানো সম্ভব নয়। এরপর সুকান্ত বুলেটের শেলটা আমার হাতে দিয়ে বলল, এটা দেখে তোর মনে হচ্ছে এটা পিস্তলের গুলির সেল? এটা তো স্নাইপার বুলেটের শেল। ঠিক ধরেছিস। ততক্ষণে বনোয়ারিবাবু এসে পড়েছেন। সুকান্ত ওনাকে ব্যাপারটা বলার পর আমরা তিনজন সেই জানলাটার কাছে এগিয়ে গেলাম। জানলাটার একদম কাছাকাছি এসে সুকান্ত এদিক ওদিক দেখতে লাগলো। হঠাৎ করে আমি একটা ইঁদুরের ডাক শুনতে পেলাম। ভালো করে শোনার পর বুঝলাম যে একটা দুটো নয়, কমপক্ষে 5-6টা ইঁদুর একসাথে ডেকে উঠছে যেন মাঝে মাঝেই। সুকান্তকে বললাম, সুকান্ত ভালো করে শুনে দেখতো, বা আশেপাশে কোথাও ইঁদুরের ডাক শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওখানে যে কুয়োটা রয়েছে, আমার মনে হয় কুয়োটার জল শুকিয়ে গেছে। অনেক সময় শুকনো কুয়োর ভেতরে ইঁদুরে মাটি তুলে বাসা করে। আমরা সেই কুয়োটার দিকে এগিয়ে যেতেই ইঁদুরের ডাকটা আরও যেন পরিষ্কার শুনতে পেলাম। তারপর আমরা তিনজন কুয়োটার দিকে মুখ বাড়িয়ে দেখলাম কুয়োটাতেই বেশ ভালোই জল রয়েছে। হঠাৎ বনোয়ারিবাবু বললেন, হতে পারে আশেপাশে মাটিতে কোথাও ইঁদুর বাসা করেছে। বনোয়ারিবাবুর কথাটা শেষ হতে না হতেই সুকান্ত হাতের ইশারায় আমাদের চুপ করতে নির্দেশ করলো। আমাকে বলল, ভালো করে শুনতো, জলের টপ টপ শব্দ শুনতে পাচ্ছিস কি? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি। বনোয়ারিবাবু বললেন, কুয়োর মধ্যে একটু আধটু এরকম শব্দ হয়, এটা এমন কিছু নয়। চলুন এবার একবার বেলমুড়ি যাওয়া যাক। রামপ্রসাদ বাবুর বাড়ি থেকে বেরোতেই বেলা প্রায় 12টা বেজে গেল। রাস্তায় এক জায়গায় গাড়ি থামিয়ে আমরা একটা হোটেলে সবজি ভাত খেয়ে আবার চললাম বেলমুড়ি। বেলমুড়িতে কেবল একটাই জুটের কারখানা রয়েছে। সেই কারখানা বনোয়ারিবাবু চিনতেন, তাই একেবারে সেই কারখানার সামনে এসে আমাদের গাড়ি থামালেন বনোয়ারিবাবু। গেটের সামনে উপস্থিত সিকিউরিটি গার্ডকে বনোয়ারিবাবু তার পরিচয় দেওয়ার পর সে আমাদের একেবারে ম্যানেজারের কেবিনের সামনে নিয়ে গেল। বলল একটু অপেক্ষা করতে, নিজে চলে গেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে। কিছুক্ষণ পর ম্যানেজার তার কেবিনে আমাদের ডেকে পাঠালেন।
নমস্কার, আমি তারাপদ চ্যাটার্জি, এই কারখানার ম্যানেজার। বলুন, আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? সুকান্ত বলল, নমস্কার, আমার নাম সুকান্ত লাহিড়ী, প্রাইভেট ডিটেকটিভ। আচ্ছা, রামপ্রসাদ মিত্র নামে আপনি কাউকে চেনেন? রামপ্রসাদ মিত্র? রামপ্রসাদ মিত্র নামটা ভীষণ চেনা চেনা লাগছে, কিন্তু এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। সুকান্ত ম্যানেজারকে মনে করিয়ে দিল, আজ থেকে 3 বছর আগে রামপ্রসাদ মিত্র আপনাদের এখানেই কাজ করতেন। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। ওই রামপ্রসাদ মিত্র গত পরশু রাতে খুন হয়েছেন। আমরা তারই খুনের তদন্ত করছি। খুন? বলেন কি মশাই? কিন্তু খুনের ব্যাপারে তো আমি কিছু জানি না। আপনি খুনের ব্যাপারে কিছু জানেন না সেটা আমরাও জানি। আমরা আপনার থেকে ওনার বিষয়ে শুধু এইটুকু জানতে এসেছি যে উনি মানুষ হিসেবে কেমন ছিলেন। আর এখানে কি ওনার কোনো শত্রু ছিল? শত্রু বলতে কারোর সাথে ঝামেলা বা অন্য কিছু কি হয়েছিল? দেখুন, মানুষ হিসেবে উনি খুব খারাপ ছিলেন এমনটা বলতে পারবো না। কাজকর্ম উনি ভালোই করতেন। আর যদি বলি ঝামেলার কথা, তাহলে আমি কোনোদিন ওনাকে কারোর সাথে ঝামেলা করতে দেখিনি। এমনকি উনি আমাদের কোম্পানির ওই মেসেই থাকতেন। সেখানে ওনার সাথে কারোর ঝামেলা হয়েছে এই কথা তো বাবু শুনিনি। তাহলে উনি চাকরি ছেড়েছিলেন কেন? এই ব্যাপারে আমি আপনাদের স্পষ্ট করে কিছু বলতে পারবো না। উনি যখন চাকরি ছাড়ার কথা বলেন, তখন আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম সে কেন চাকরি ছাড়তে চাইছে। উত্তরে সে পরিষ্কার করে কিছুই জানায়নি আমাকে, শুধু বলেছিল আর তার চাকরির জীবন ভালো লাগছে না। তারাপদবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের অনেকটা আমাদের দেওয়ার জন্য। আরে না 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 না, এ আর এমন কি। ভালো থাকবেন, আজ আসি কেমন? এরপর আমরা সেখান থেকে বাড়ি এসে পৌঁছলাম। তখন প্রায় বিকেল 4টে। অনেক ভোরবেলা উঠেছিলাম, তাই আমি আমার বিছানায় শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। কিন্তু সুকান্তকে দেখলাম জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে তখনও কি সব জানি চিন্তা ভাবনা করছে। মনে মনে ভাবলাম, ওর সাথে আবার এটাই তফাৎ। কোথায় সারাদিন এসে আমি শুয়ে পড়লাম, আরও এখনো অবধি সব ভাবনা চিন্তা করে চলেছে কখন কি কোথায় ঘটল। এইসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই দেখলাম যে বিছানার পাশে বনোয়ারি বাবু বসে আছেন। উঠে বললাম, বনোয়ারি বাবু, আরে আপনি কখন এলেন? আমি অনেকক্ষণ এসেছি মধুসূদন দা, আপনি ঘুমাচ্ছেন দেখে আপনাকে আর ডাকিনি। সুকান্ত ওর বিছানায় বসে বই পড়ছিল। আমাকে বলল, 8টা বাজে, এবার ওঠ, আর কত ঘুমোবি রে? আমি উঠে বাইরে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ঘরে ফিরে আসতেই বনোয়ারি বাবু বললেন, আমাদের এখানে একটা চায়ের দোকান রয়েছে, খুব ভালো চা করে, চলুন আপনাদের ওই দোকান থেকে চা খাইয়ে আনি। এরপর আমরা বনোয়ারি বাবুর সাথে বেরিয়ে পড়লাম। কিছুটা পথ হেঁটে যাওয়ার পর হঠাৎ আমরা 3 জন থমকে দাঁড়িয়ে পড়লাম, কারণ শ্যামপ্রসাদ বাবু সামনের একটা দোকান থেকে বেরিয়ে সোজা আমাদের দিকেই আসছেন। এরপর উনি আমাদের একদম সামনাসামনি এসে কেমন জানি দেখেই চমকে উঠলেন। সুকান্ত ওনাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার শ্যামপ্রসাদ বাবু, এদিকে কোনো কাজে এসেছিলেন নাকি? হ্যাঁ, ওই কাঁচের দোকানটায় গিয়েছিলাম একটা আয়না কিনতে। আসলে জানেন তো, ভাঙা আয়নায় বাড়িতে রাখাটা একদম অশুভ লক্ষণ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এখন আসি, বাড়িতে আমার স্ত্রী আর মেয়ে একা আছে। কথাটা বলে শ্যামপ্রসাদ বাবু চলে গেলেন। আমরাও চায়ের দোকানের দিকে একটু এগিয়ে যেতেই সুকান্ত বলল, বনোয়ারি বাবু, আপনারা চলুন, আমি আসছি। এরপর শ্যামপ্রসাদ বাবুকে যে দোকান থেকে আয়না কিনেছিলেন সেই দোকানের ভিতরে চলে গেল সুকান্ত। আমরা যথারীতি চায়ের দোকানে পৌঁছানোর মিনিট 5 মধ্যেই আবার সুকান্ত ফিরে এলো। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা কিরে, তুই ওই দোকানটায় আবার কেন গেছিলি? শ্যামপ্রসাদ বাবু সত্যি আয়না কিনতে গিয়েছিলেন কিনা সেটা জানতে গিয়েছিলাম। তো কি জেনে এলি? শ্যামপ্রসাদ বাবু একটা আয়না আজ কিনেছেন বটে, কিন্তু 2 দিন আগে ওই দোকানটা থেকে উনি খুব দামি কাচের তৈরি একটা বড় গোলাকার ফ্রেম কিনেছিলেন, আর তার কিছু টাকা বাকি ছিল ওই দোকানে, সেটাও আজ মিটিয়ে দিয়েছে। বড় গোলাকার কাঁচের ফ্রেম? এই ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। আমিও ঠিক বুঝতে পারছি না শ্যামপ্রসাদ বাবু হঠাৎ কাচের বড় গোলাকার ফ্রেম কেন কিনেছেন। চায়ের দোকানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। রাত 9টার সময় বনোয়ারি বাবু আমাদের ঘরে এসে বললেন, সুকান্ত দা, রতিকান্ত স্যার ফোনে আছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই।
সুকান্ত ফোনে কথা বলে আসার পর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আবার কিছু হলো নাকি রে? না না, রতিকান্ত ফোন করে জিজ্ঞাসা করছিল আমরা কিছু জানতে পারলাম কিনা। তাছাড়া আজ সন্ধ্যাবেলা যখন তুই ঘুমোচ্ছিলিস তখন আমি ওকে ফোন করে রামপ্রসাদ বাবুর এলআইসি কিংবা অন্য কোনো পলিসি আছে কিনা এবং ওনার ব্যাংক ব্যালেন্স কীরকম রয়েছে সেটা জানতে বলেছিলাম রতিকান্তকে। ও জানালো রামপ্রসাদ বাবুর কোথাও কোনো পলিসি করা ছিল না এবং ওনার একটিমাত্র ব্যাংক অ্যাকাউন্টে যৎসামান্য টাকা রয়েছে মাত্র। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজন আমাদের ঘরে এসে বসলাম। সুকান্ত সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিজের জন্য বের করে প্যাকেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমরা এখনো অবধি এখানে রামপ্রসাদ বাবুর প্রায় সব পরিচিতদের সাথেই কথা বলেছি, কিন্তু তাদের সবার একই কথা, রামপ্রসাদ বাবুর কারোর সাথে কোনো ঝামেলা নেই, মানে তার কোনো শত্রু নেই। এরপর আমরা তিনি যে কোম্পানিতে কাজ করতেন সেখানে গিয়েও জানলাম সেখানেও তার কোনো শত্রু নেই। তাহলে ওনাকে খুন করলো কে? এদিকে খুনের সময় ওনার ভাই ওই বাড়িতেই ছিলেন, কিন্তু তাকে আমি সন্দেহের তালিকাবদ্ধ করতে পারছি না। কেন? কি করে সন্দেহ করব? কাউকে খুন করার তো একটা পজিটিভ মোটিভ দরকার। রামপ্রসাদ বাবুর জমি জমা যা ছিল সবই তো উনি বিক্রি করে টাকা পয়সা লোপাট করে ফেলেছিলেন। অবশিষ্ট পড়েছিল এই 4 বিঘা জমি। আবার এই জমিটা বিক্রি করে অর্ধেক টাকা উনি ওনার ভাইকে দেবেন বলেছিলেন। এবার ভেবে দেখ, একটা লোকের সম্পত্তি টাকা পয়সা কিছুই নেই, তার এলআইসি কিংবা অন্য কোনো পলিসিও করা নেই, তাহলে তাকে তার ভাই খুন করতে যাবেই বা কেন, যেখানে খুন করে কোনো লাভই নেই। হ্যাঁ, এক্ষেত্রে যদি রামপ্রসাদ মিত্রর অবর্তমানে তার টাকা পয়সা সম্পত্তি ওনার ভাই পেতেন তাহলে একটা সন্দেহের জায়গা থাকতো। তাহলে এরপর কি করবি? আরে এই কেসে সন্দেহজনক কোনো ব্যক্তিকেই তো পাচ্ছি না, কিন্তু এখন একটা জায়গা যাওয়া বাকি রয়েছে। কোথায়? রামপ্রসাদ বাবুর জন্মস্থান। কাল সকালে ওনার ভাইয়ের কাছ থেকে ওই জায়গার নাম ঠিকানা সব জেনে নিয়ে লিখে নিয়েছিলাম। আমরা তিনজনই যাবো কালই। কেমন? এখন শুয়ে পড়া যাক। আজও ঘটল আরেকটা ঘটনা। ঠিক কালকের মতোই ভোরবেলা বনোয়ারি বাবু আমাদের ঘরের দরজায় ধাক্কা দিলেন। দরজা খুলতেই এসে বললেন, শ্যামপ্রসাদ বাবু একটু আগে রতিকান্ত স্যারকে ফোন করে জানিয়েছেন কাল রাতে জনাচারেক মতো লোক ওনার বাড়ির বেড়ার আশেপাশে ঘোরাঘুরি করছিল। সুযোগ বুঝে বেড়া টোপকে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। সেই সময় উনি বাড়ির বাইরে ছিলেন এবং ওনাকে দেখে সেই 4-5 মূর্তি পালায়। উনি এই বাড়িতে আর থাকতে চান না। কাল সকালেই উনি ওনার পরিবার সহ এখান থেকে চলে যাবেন। এবার তো এটাকে আর ছিচকে চোরের কাজ বলে মনে হচ্ছে না, কারণ ছিচকে চোর কখনো পরপর 2 রাত্রি একই বাড়িতে চুরি করতে আসে না। কি তাই তো বনোয়ারি বাবু? হ্যাঁ দাদা, এই ঘটনার পর আমার ব্যাপারটা কেমন জটিল বলে মনে হচ্ছে। আপনি গাড়ি বের করুন, আমরা রেডি হয়ে যাচ্ছি। এরপর গাড়ি করে আমরা সেখানে পৌঁছানো মাত্রই বাড়ির ভিতর থেকে আমাদের গাড়ির শব্দ শুনে শ্যামপ্রসাদ বাবু বাড়ির বাইরে বেরিয়ে আমাদের কাছে এলেন এবং পর মুহূর্তেই আবার দৌড়ে বাড়ির ভিতর চলে গেলেন দেখলাম। এরপর আমরা বাড়ির দরজার সামনে যেতেই উনি আবার বেরিয়ে এলেন। কাল রাতে আবার চোর এই বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, জানেন? হ্যাঁ, সেই খবর পেয়েই তো আমরা এলাম। কি হয়েছিল একটু বলবেন? আগের দিন চোর পড়ায় কাল সারা দিন আমি খুব আতঙ্কে ছিলাম। সন্ধ্যের পর থেকে আমার আরও বেশি ভয় করতে শুরু করে। এমনিতেই এই বাড়িটা এক টেরে, আশেপাশে কোনো বাড়িঘর নেই। এরপর রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ি, কিন্তু কেন জানি না আমি 2 চোখের পাতা কিছুতেই এক করতে পারছিলাম না। অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুমোতে পারলাম না। তখন রাত 1:30 বাজে। আমার মেয়ে স্ত্রী দুজনেই ঘুমোচ্ছে। আমার ঘুম আসছে না দেখে ওই বাড়ির বাইরে বেরিয়ে ওই কুয়োটার কাছে গিয়ে দাঁড়াতেই দেখলাম 5 জন লোক বেড়ার কাছে দাঁড়িয়ে রয়েছে। এবার আমি কে বলে চিৎকার করতে ওদের একজন ছোট্ট একটা ইট আমার দিকে ছুড়ে দিয়েই পালায়। ইটটা আমার ওই পিছনে থাকা জানলাটার মধ্যে দিয়ে গিয়ে একদম বাড়ির ভেতরে গিয়ে পড়ে। এই দেখুন এই ইটটা ছুঁড়েছিল আমার দিকে। আপনাদেরকে দেখাবো বলেই একটু আগে এই বাড়ির ভেতর থেকে এটাই আনতে গিয়েছিলাম। যে জানালাটা দিয়ে আপনার দাদাকে হত্যাকারী হত্যা করেছিল ওই জানলার কাছেই আপনি দাঁড়িয়েছিলেন, তাই তো? হ্যাঁ, দেখুন, আপনাদের তদন্তের ব্যাপারে আমি জানি না, তবে আমি আমার পরিবারকে নিয়ে কাল সকালেই এখান থেকে চলে যাব। শ্যামপ্রসাদ বাবু, আপনার এবং আপনার দাদার জন্মস্থান কোন জায়গায় একটু বলবেন? আর আপনার বাবার নামটাও আমার একটু দরকার। সে এখান থেকে অনেক দূরে, ওই কতুলপুর থেকে সামান্য দূরে বাগরোল বলে একটা গ্রাম, ওখানেই আমাদের বাড়ি ছিল। আমার বাবা ছিলেন জয়দেব মিত্র। কিন্তু এইসব জিজ্ঞাসা করছেন কেন?
না, ও কিছু না, এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। ঠিক আছে, আজ আমরা আসি, সাবধানে থাকবেন। এরপর আমরা ওই বাড়ির বাইরে আসতেই সুকান্তকে বললাম, আচ্ছা সুকান্ত, তোর মাথায় ঠিক কি চলছে বলতো? পরপর দুরাত একটা বাড়িতে চোর এলো কেন? নিশ্চয়ই এই বাড়িতে এমন কিছু একটা রয়েছে যেটার খোঁজেই চোরের দল বারবার আসছে। তাহলে আমরা বাড়িটা সার্চ না করেই বেরিয়ে এলাম কেন? বাড়ি সার্চ করে বিশেষ কিছু লাভ হতো না মধুসূদন, কারণ আগের দিনও তো আমরা বাড়িটা ভালো করেই সার্চ করলাম, কোথাও তো কিছুই পাওয়া গেল না। আমার মন বলছে জিনিসটা এই বাড়ির এমন একটা জায়গায় রয়েছে যার হদিশ শ্যামপ্রসাদ বাবু নিজেও জানে না। আবার এটাও হতে পারে পূর্বে শ্যামপ্রসাদ বাবুর স্ত্রী এবং মেয়েকে যারা কিডন্যাপ করেছিল, হয়তো তারা শ্যামপ্রসাদ বাবুর পিছু নিয়ে এই জায়গায় চলে এসেছে এবং তারাই এই 2 রাত ওই বাড়িতে ঢোকার চেষ্টা করছে। হয়তো শ্যামপ্রসাদ বাবুর স্ত্রী এবং মেয়েকে আবারও কিডন্যাপ করে ওনারা কাছ থেকে মোটা টাকা নেওয়ার চেষ্টা করছে তারা। অবশ্য এই ব্যাপারটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ রামপ্রসাদ বাবু কোনো জায়গাতেই বেশি দিন থাকতেন না এবং উনি যে ধরনের লোক ছিলেন তাতে করে ওনার রেখে যাওয়া কোনো মূল্যবান জিনিস এই বাড়িতে রয়েছে, এটার সম্ভাবনা কিন্তু খুবই কম। বনোয়ারি বাবু, মধুসূদন, আজ আমাদের 3 জনকে 3টে দলে ভাগ হয়ে কাজ করতে হবে। মধুসূদন, ভালো করে শোন, তোকে কি করতে হবে। তুই শ্যামপ্রসাদ বাবুর শক্তিগড়ের বাড়ির ওখানে গিয়ে শক্তিগড় থানার পুলিশের সাথে কথা বলে জানার চেষ্টা করবি শ্যামপ্রসাদ বাবুর মেয়ে এবং স্ত্রীকে কারা কিডন্যাপ করেছিল। হয়তো ওখানকার পুলিশের সাথে কথা বলে ওই দলের ব্যাপারে কিছুটা জানা যাবে। সে না হয় যাব, কিন্তু তুই কোথায় যাবি? আমি যাব কতুলপুরের বাগরোল গ্রামে, মানে শ্যামপ্রসাদ বাবু এবং রামপ্রসাদ বাবুর জন্মস্থানে। ওখানে হয়তো রামপ্রসাদ বাবুর কোনো শত্রু ছিল এবং সেই রামপ্রসাদ বাবুকে হত্যা করেছে। দেখাই যাক না, ওখানে গিয়ে যদি কিছু জানতে পারি। আর বনোয়ারি বাবু, আপনি এখানেই থাকবেন এবং সন্ধ্যের পর থেকে এই বাড়ির উপর নজর রাখবেন। তবে খুব সাবধান, কেউ যেন গোনাক করেও টের না পায়। আচ্ছা, ভালো কথা, আপনার বাড়ির টেলিফোনের নাম্বারটা আমাকে একটা ছোট কাগজে লিখে দিন তো। বনোয়ারিবাবু একটা চিরকুটে তার বাড়ির টেলিফোন নাম্বারটা লিখে সুকান্তকে দিল। এরপর আমি জনাই স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম শক্তিগড় যাওয়ার উদ্দেশ্যে। ট্রেন যখন শক্তিগড় স্টেশনে এসে থামল তখন বিকেল প্রায় 3টে বেজে গেছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে পৌঁছে গেলাম শক্তিগড় থানায়। থানায় তখন ছোটবাবু এবং বড়বাবু দুজনই উপস্থিত ছিলেন। প্রথমে আমি ছোটবাবুকে আমার কার্ড বের করে দেখানোর পর শ্যামপ্রসাদ বাবুর স্ত্রী এবং মেয়ের কিডন্যাপের ব্যাপারটা জিজ্ঞাসা করায় সোজা নিয়ে গেলেন বড়বাবুর ঘরে। বড়বাবু একজন কনস্টেবলকে ডেকে পুরনো এফআইআরের ফাইলটা আনতে বললেন। কনস্টেবল ফাইলটা নিয়ে আসার পর ফাইলটা ঘেটে ওই এফআইআরের দরখাস্তটা বের করলেন। ফাইলটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি এফআইআরের দরখাস্তটা ভালো করে পড়লাম। তারপর বড়বাবুকে সেই কিডন্যাপারদের ব্যাপারে জিজ্ঞাসা করায় উনি জানালেন যে কারা এই কাজ করেছে তা নাকি অনেক চেষ্টা করেও জানা যায়নি। আমি বড়বাবুকে শ্যামপ্রসাদ বাবুর স্ত্রী এবং মেয়েকে 10 লক্ষ টাকা দিয়ে ছাড়ানোর ব্যাপারটাও বললাম। সব শুনে উনি বললেন, দেখুন, অনেক বড় জায়গায় শক্তিগড়, এছাড়া শক্তিগড়ে অসংখ্য গ্রাম রয়েছে। সব গ্রামের কেবল একটাই থানা, আর এই থানায় সারাদিন বহু মানুষ নানান সমস্যা নিয়ে আসছে। আমরা প্রত্যেকেরই সমস্যার সমাধানের চেষ্টা করি। শ্যামপ্রসাদের স্ত্রী আর মেয়ের কিডন্যাপের ব্যাপারটা নিয়েও অনেক চেষ্টা করেছি আমরা। এরকম কিডন্যাপ আকচারি ঘটে যাচ্ছে, বুঝতেই পারছেন। শ্যামপ্রসাদ বাবু নিজে এসে না বলায় তার মেয়ে আর স্ত্রীকে টাকা দিয়ে ছাড়ানোর ব্যাপারটা আমরা জানতেও পারিনি। এই এখন আপনি বলায় জানতে পারলাম। ফাইলটা ঘাঁটতে ঘাঁটতে পরের পৃষ্ঠাটা খুলতেই দেখলাম একজন ভদ্রমহিলা এবং একটি বাচ্চা মেয়ের ছবি লাগানো রয়েছে। ছবিগুলোর নিচে তাদের নামও লেখা রয়েছে। নামগুলো দেখে একটু অবাক হলাম, কারণ ওই ভদ্রমহিলার ছবির নিচে নাম লেখা রয়েছে তিলোত্তমা মিত্র এবং বাচ্চা মেয়েটির নাম পূজা মিত্র। অবাক হলাম এই কারণে, কারণ নামগুলো শ্যামপ্রসাদ বাবুর স্ত্রী এবং মেয়ের হলেও ছবিগুলো অন্য কারো। এরপর আমি বড়বাবুকে প্রশ্ন করলাম যে এই ভদ্রমহিলা এবং বাচ্চা মেয়েটি কি? নামগুলো তো শ্যামপ্রসাদ বাবুর স্ত্রী আর মেয়ের নাম, কিন্তু ছবিগুলো দেখছি অন্য কারো। আমার কথা শুনে বড়বাবু বললেন, আরে কি বলছেন কি মশাই, শ্যামপ্রসাদ মিত্র এই ছবিগুলো দিয়েই তো তার স্ত্রী আর মেয়ের মিসিং এফআইআরটা করিয়েছিলেন। দরখাস্তটা আমি নিজেই হাতে লিখেছি, উনি এই ছবিগুলো আমার হাতে দিয়েছিলেন, স্পষ্ট মনে আছে আমার। বড়বাবু নিজের উপর আত্মবিশ্বাস রেখে এমনভাবে কথাগুলো বললেন যে আমি আর কোনো কিছুতেই জিজ্ঞাসা করতে পারলাম না। এরপর বেরিয়ে পড়লাম সেখান থেকে। পুনরায় ট্রেন ধরে জনাই ফিরলাম। থানা থেকে বের হতে হতে সন্ধে 6:30 বেজে গিয়েছিল প্রায়। ট্রেনে আসতে আসতে এবার আমার বনোয়ারি বাবুর জন্য চিন্তা হতে লাগলো।
রামপ্রসাদ বাবুর বাড়ির পাশের ঝোপঝাড়ের কোনো একটাতে লুকিয়ে ওই বাড়ির উপর নজর রাখার দায়িত্ব দিয়েছিল সুকান্ত। এমনিতেই ওই বাড়িতে পরপর দুরাত্রি চোর এসেছিল। তার উপর বনোয়ারি বাবু একা রয়েছেন সেখানে। তাই মনে মনে ভাবলাম জনাই স্টেশনে পৌঁছে বনোয়ারি বাবুর কাছে যাব। তারপর দুজনে মিলে রামপ্রসাদ বাবুর বাড়ির উপর নজর রাখব। এরপর জনাই স্টেশনে নেমে আমি তাড়াতাড়ি রামপ্রসাদ বাবুর বাড়ির সামনে পৌঁছলাম। সেখানে গিয়ে দেখি বাড়িটা গেটের সামনে কেবল একটা আলো জ্বলছে। এরপর এদিক ওদিক দেখার পর মনে মনে ভাবলাম বাড়ির উল্টো দিকে অন্ধকারের মধ্যে থাকা ঝোপঝাড়ে কোনো একটা জায়গায় নিশ্চয়ই বনোয়ারি বাবু রয়েছেন। এবার সেই দিকে এগিয়ে গিয়ে আমি আস্তে আস্তে ডাকলাম, বনোয়ারি বাবু, বনোয়ারি বাবু, শুনতে পাচ্ছেন? বনোয়ারি বাবু একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বললেন, মধুসূদনদা, আপনি এখানে কি করছেন? আসলে এই জায়গাটা খুব একটা সুবিধের নয়, বুঝলেন? তাই ভাবলাম আপনি একা আছেন, যদি আপনার কোনো বিপদ আপদ হয়, সেই জন্য চলে এলাম আর কি। কিন্তু আপনি একটা পাতলা চাদর গায়ে দিয়ে এই ঠান্ডার মধ্যে সারা রাত থাকতে পারবেন? কথাটা বলার পর মুহূর্তেই দুজনে দেখলাম শ্যামপ্রসাদ বাবু একটা টর্চ হাতে বাড়ির বাইরে বেরিয়ে এলেন এবং সোজা ওই কুয়োটার কাছে চলে গেলেন। তারপর কেমন করে জানি না আমাদের উপস্থিতি টের পেয়ে ঠিক আমাদের দিকে টর্চের আলো ফেলে উচ্চস্বরে দুবার জিজ্ঞাসা করলেন, কে কে ওখানে? আমি আর বনোয়ারি বাবু সেই দিকে এগিয়ে গেলাম। কিছুটা যাওয়ার পর আমি বললাম, আমরা শ্যামপ্রসাদ বাবু। এবার একদম সামনাসামনি গিয়ে বনোয়ারি বাবু শ্যামপ্রসাদ বাবুকে বললেন, আপনার পরিবারের নিরাপত্তার কথা ভেবে সুকান্তদা আজ সারা রাত এই বাড়ির ওপর আমাদের নজর রাখতে বলেছেন। তাই এই সন্ধ্যে থেকেই আমি এই ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছি। দেখুন, এই ঠান্ডায় সারা রাত কি ওই ঝোপের মধ্যে বসে থাকার কোনো দরকার আছে? তার চেয়ে বরং আপনারা বাড়ি ফিরে যান। না মানে দেখুন, খারাপভাবে কিছু নেবেন না। আমি এই কথা বলছি কারণ রাতের বেলায় ঝোপের মধ্যে কোথায় সাপ খোপ রয়েছে কে জানে বলুন তো। তার চেয়ে বরং আপনারা বাড়ি ফিরে যান। এই সমস্ত কথাবার্তা হতে হতেই হঠাৎ পাথরের মতো কিছু একটা আমার একদম বাঁ দিকের কান ছুঁয়ে বেরিয়ে গেল। পিছন ঘুরে দেখলাম 4-5 লোক দৌড়ে পালিয়ে যাচ্ছে। পাথরটা ওদেরই কেউ একজন ছুঁড়েছে। বনোয়ারি বাবু চিৎকার করে উঠলেন, বলেই তাদের পিছনে যেতে যাচ্ছিলেন উনি, কিন্তু আমি ওনাকে বাধা দিলাম। কারণ পাথরটা আমার মাথায় না লাগলেও বাদিকের কানটায় গুরুতর আঘাত করেছে। বনোয়ারি বাবু আমার কাছে এসে বললেন, এ কি, রক্ত বেরোচ্ছে যে? শ্যামপ্রসাদ বাবু, দয়া করে একটু জল এনে দিন না। আর আপনার বাড়িতে যদি ডেটল বা ওই জাতীয় অন্য কিছু থাকে একটু আনবেন। শ্যামপ্রসাদ বাবু তৎক্ষণাৎ বাড়ির ভিতর থেকে একটা ডেটল আর জলের বোতল নিয়ে এসে বনোয়ারি বাবুকে দিলেন। বনোয়ারি বাবু আমার কেটে যাওয়া অংশটাতে বেশ কিছুটা জল দেওয়ার পর ডেটল লাগিয়ে দিয়ে বললেন, মধুসূদনদা, চলুন আপনাকে বাড়িতে দিয়ে আসি। আর শ্যামপ্রসাদ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আমি মধুসূদনদাকে বাড়িতে রেখে এক্ষুনি ফিরে আসবো। ততক্ষণ আপনি বাড়ির সব দরজা জানলা বন্ধ করে ভিতরে থাকবেন, একদম বেরোবেন না। আমি না আসা অবধি দরজা খুলবেনই না। এরপর ধীরে ধীরে আমাকে বনোয়ারি বাবু তার বাড়িতে নিয়ে এসে বিছানায় শুয়ে দিলেন। আমার ঘরে ব্যথা কমার ওষুধও রয়েছে, দাঁড়া এক্ষুনি আনছি। একটা ওষুধ এনে উনি আস্তে আস্তে আমাকে বিছানা থেকে তুলে খাওয়ালেন। পরবর্তী আমি ওনাকে বললাম, বনোয়ারি বাবু, আপনি একা আর ওই বাড়িতে যাবেন না। রাত্রি প্রায় 10টা বাজে, সুকান্ত আগে আসুক, তারপর আপনারা দুজনে যাবেন না হয়। কথাটা বলা মাত্রই বনোয়ারি বাবুর ফোনটা বেজে উঠল। বনোয়ারি বাবু গিয়ে ফোনটা ধরলেন। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর ঘরে এসে বললেন, সুকান্তদা ফোন করেছেন, উনি লাইনে আছেন, আপনি আস্তে আস্তে উঠুন। ওখানে কাজ সারতে অনেক রাত হয়ে যাওয়ায় উনি ফেরার বাস গাড়ি কিছুই পাননি। এরপর আজ রাতটুকু কোনোভাবে কাটিয়ে কাল ভোরে বাসে করে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু আমাদের এই দুর্ঘটনার কথা শুনে উনি যে কোনো গাড়ি ভাড়া করে আজ রাতেই বেরোচ্ছেন। কথাগুলো বলতে বলতে বনোয়ারি বাবু আমায় ধরে ধরে টেলিফোনের কাছে নিয়ে এলেন। এবার আমি ফোনটা ধরলাম। হ্যালো, হ্যাঁ সুকান্ত বল। কিরে, তুই ঠিক আছিস তো? না না, ঠিক আছি, একটু লেগেছে আর কি। তোর ওদিকে কি হলো, কিছু জানতে পারলি? একটা আন্দাজ করেছি। তাছাড়া রথিকান্তকে একটা ব্যাপারে একটু খোঁজ নিতে বলেছি। এই ব্যাপারটাও না জানানো অবধি আমি একদম শিওর হতে পারছি না। তারপর তুই যেখানে গিয়েছিলিস ওখানে কি কিছু জানতে পারলি? না না, পুলিশের সাথে কথা বলে এই কিডন্যাপারদের ব্যাপারে তেমন কিছু জানতে পারিনি। কিন্তু একটা কথা জানিস, ওই শ্যামপ্রসাদ বাবু থানায় ওনার মেয়ে আর স্ত্রীর কিডন্যাপ হওয়ার ব্যাপারে একটা মিসিং এফআইআর করেছিলেন না? ফাইলটা আমি দেখলাম,
ফাইলটা দেখে একটা বিষয় আমাকে অবাক লাগলো রে। ওই ফাইলে শ্যামপ্রসাদ বাবুর যে মেয়ে আর স্ত্রীর ছবি ছিল, কিন্তু আমি দেখলাম ওগুলো শ্যামপ্রসাদ বাবুর স্ত্রী আর মেয়ের ছবি নয়, মানে অন্য কারো ছবি। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আর ওখানে বড়বাবুকে এ ব্যাপারে প্রশ্ন করায় উনি বললেন এগুলো নাকি শ্যামপ্রসাদ বাবুরই স্ত্রী আর মেয়ের ছবি। শ্যামপ্রসাদ বাবু এফআইআর করার সময় ছবিগুলো নিজের হাতে নাকি ওনাকে দিয়েছিলেন। হ্যাঁ, বুঝলাম। ঠিক আছে, এখন ছাড়ছি। মিনিট 10-এর মধ্যে এই টেলিফোনেই রতিকান্ত ফোন করে জানাবে বললো। ওটা জেনেই আমি তোকে ফোন করছি, কেমন? আর বনওয়ারি বাবুকে বলিস আমি ফোন না করা অবধি ওই বাড়ির আশেপাশে যেন উনি না যান। বেশ কিছুক্ষণ পর আবার টেলিফোনটা বেজে উঠল। এবারও বনোয়ারি বাবু গিয়ে ফোন ধরলেন। ফোনে কথা শেষ হওয়ার পর ফিরে এসে আমাকে বললেন, সুকান্তদা ফোন করেছিলেন, উনি এই কেসের সমাধান করে ফেলেছেন। আমাকে তাড়াতাড়ি ওই বাড়ির আশেপাশে লুকিয়ে নজর রাখতে বললেন। সুকান্তদা গাড়ি ভাড়া করে কাল ভোরের মধ্যে এখানে ফিরবেন এবং আপনাকে এখান থেকে নিয়ে তারপরই বাড়িতে পৌঁছবেন। আর কেসের সমাধানের ব্যাপারে কিছু বলল? না, তবে কাল সকালে উনি রতিকান্ত স্যারকে অনেক পুলিশ নিয়ে ওই বাড়িতে আসতে বলেছেন। ঠিক আছে দাদা, আমি এখন যাই, কেমন? বলেই বনোয়ারি বাবু চলে গেলেন। এরপর কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙতে দেখি সুকান্ত আমার মাথার কাছে বসে রয়েছে। বলল, আচ্ছা, এখন কেমন বোধ করছিস? হ্যাঁ রে, অনেকটা বেটার। তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। তুই ওই বাড়িতে যাবি নাকি বিশ্রাম নিবি? আরে না না, আমি একদম ঠিক আছি, আমি যাব তোর সাথে। এরপর বনোয়ারি বাবুর বাড়িতে থাকা জিপটা সুকান্ত নিজেই চালিয়ে আমাকে রামপ্রসাদ বাবুর বাড়িতে নিয়ে এলো। পৌঁছে দেখলাম রতিকান্ত তার পুলিশ ফোর্স নিয়ে আমাদের আগেই পৌঁছে গেছে। বনোয়ারি বাবু রতিকান্তর পাশে দাঁড়িয়ে। আমাদের দেখতে পেয়ে রতিকান্ত এগিয়ে এসে বলল, সুকান্ত, কে খুন করেছে রামপ্রসাদ মিত্রকে? সব বলবো, আগে বল তোর লোকজন এসেছিস তো? হ্যাঁ, কিন্তু একজন খুনিকে ধরতে কি এতগুলো লোক আনার দরকার ছিল? এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে রে রতিকান্ত। এবার চল বাড়ির ভিতরে যাওয়া যাক। বনোয়ারি বাবু কাল রাতে কি আর কাউকে দেখতে পেয়েছিলেন? না দাদা, আর কাউকে দেখতে পাইনি। সারা রাতই ঠান্ডার মধ্যে আপনার অনেক কষ্ট হয়েছে, তাই না? না দাদা, এ তো আমার কাজ। এরপর আমরা বাড়ির ভিতর প্রবেশ করতেই দেখলাম শ্যামপ্রসাদ বাবু তার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের দেখতে পেয়ে বললেন, আরে আপনারাও এসে গেছেন? কি ব্যাপার বলুন তো? রতিকান্ত বাবু এত পুলিশ নিয়ে সকাল সকাল এসছেন, তারপর আবার আপনারাও এসেছেন। এই আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না। সুকান্ত বলল, আপনার আর কোথাও যাওয়ার দরকার নেই শ্যামপ্রসাদ বাবু। ও ক্ষমা করবেন, নামটা ভুল বলে ফেললাম। শ্যামপ্রসাদ বাবু না, রামপ্রসাদ বাবু। খানিকটা হাসির সুরেই শ্যামপ্রসাদ বাবু বললেন, কি বলছেন কি? আমার নাম রামপ্রসাদ? না 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 না, রামপ্রসাদ হচ্ছে আমার দাদার নাম। আমার নাম তো শ্যামাপ্রসাদ। আপনি বোধহয় ওই দুটো নামের মধ্যে গুলিয়ে ফেলেছেন। আমি কিছুই গুলিয়ে ফেলছি না রামপ্রসাদ বাবু, বরং আপনি দুটো নামের মধ্যে ভেলকিবাজি করে এতদিনে আমাদের বিব্রত করেছিলেন। রতিকান্ত অবাক হয়ে সুকান্তকে বলল, আরে কি বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন রতিকান্ত, এই লোকটা রামপ্রসাদ মিত্র, আর যিনি খুন হয়েছেন উনি শ্যামপ্রসাদ মিত্র। রামপ্রসাদ বাবু দৌড়ে দরজার বাইরে পালানোর চেষ্টা করতেই বনোয়ারি বাবু তাকে জাপটে ধরে ফেললেন এবং সঙ্গে সঙ্গেই রতিকান্ত তার পিস্তলটা বার করে ওনার মাথা ঠেকিয়ে বলল, পালানোর চেষ্টা করলে কিন্তু তাতে আপনারই বিপদ বাড়বে। সুকান্ত, পুরো ব্যাপারটা বলতো। প্রথমেই বলি, রামপ্রসাদ মিত্র এবং শ্যামপ্রসাদ মিত্র দুজন যমজ ভাই, এটা আমরা সবাই জানি। দুজনের চেহারাও প্রায় একই রকম এবং দুজনের মুখের মিলও রয়েছে অসামান্য। ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছেন রামপ্রসাদ মিত্র, মানে যিনি এখন এই ঘরে দাঁড়িয়ে রয়েছেন। রতিকান্ত, কোন রামপ্রসাদ মিত্র হননি, কোন হয়েছেন শ্যামপ্রসাদ মিত্র। তাহলে ব্যাপারটা তোদেরকে বলি, শোন। উনি কাজকর্ম বিশেষ কিছু করতেন না। ওনার বাবার যা জমি জমা ছিল সেগুলোকে জোরপূর্বক উনি নিজের নামে করে নেন এবং পরে সেগুলোকে বিক্রি করে পেট চালাতেন। দেখ, সেসব কথা, আসল কথায় আসে। রতিকান্ত, ডানলপে যে ব্যাংক ডাকাতি হয়েছিল সেই ডাকাত দলের একজন সদস্য হলেন রামপ্রসাদ মিত্র, মানে ইনি। সুকান্তর কথাগুলো শুনে আমরা সবাই চমকে উঠলাম। রতিকান্ত জিজ্ঞাসা করল, এ কথা তুই কি করে জানলি? সেই সময় খবরে শুনেছিলাম ওই ব্যাংক ম্যানেজার বলেছিলেন সেই ডাকাত দলের একজনের হাতের একটি আঙুল নকল ছিল।
এবং আজ আমি ওনার জন্মস্থানে মানে কতুলপুরের বাগরোল গ্রামে গিয়ে খবর নিয়ে জানতে পারি রামপ্রসাদ বাবুর ছোটবেলায় একটা দুর্ঘটনার কারণে ডান হাতের অনামিকা আঙুলটি কেটে বাদ দিতে হয় এবং প্রথম যে রাতে এই বাড়িতে চোর পড়েছিল তার পরের দিন সকালে যখন আমরা এখানে আসি উনি বাড়ির ভেতর থেকে আমাদের দেখতে পেয়ে আমাদের কাছে এগিয়ে আসেন। সেই সময় আমি দেখি ওনার হাতের অনামিকা আঙুলটি নেই। উনি আমাদের কাছে এগিয়ে আসা মাত্রই বুঝতে পারেন যে নকল আঙুলটি উনি পরে আসতে ভুলে গেছেন। তৎক্ষণাৎ উনি বাড়ির ভেতর গিয়ে নকল আঙুলটি পরে নেন এবং আমরা যাতে বুঝতে না পারি তাই ভেতর থেকে একটা ছোট্ট ইটের টুকরো নিয়ে এসে বলেন এটা আনতে ভুলে গিয়েছিলেন, তাই পুনরায় বাড়ি থেকে এটা আনতে গিয়েছিলেন। কি বনোয়ারিবাবু মনে পড়ে? হ্যাঁ, এটা তো উনি বলেছিলেন, কিন্তু আমি ওই নকল আঙুল পরে আসার ব্যাপারটাকে খেয়াল করিনি আসলে। সুকান্ত আবার বলল, এই যে নকল তিলোত্তমা দেবী, আর লুকিয়ে লাভ নেই, বেরিয়ে আসুন। এরপর ঘরের ভিতর থেকে ভদ্রমহিলা তার বাচ্চা মেয়েটিকে নিয়ে বেরিয়ে এলেন। আবার সুকান্ত বলল, তা আপনি কি রামপ্রসাদ বাবুর আসল স্ত্রী নাকি ভাড়া করে আনা স্ত্রী? খানিকটা কান্না ভেজা গলায় ভদ্রমহিলা বললেন, আমার স্বামী অনেকদিন আগেই মারা গেছেন, কিন্তু এই লোকটা আমাকে টাকা দিয়ে বেশ কিছুদিন ওনার স্ত্রী হয়ে থাকার অভিনয় করতে বলেছিলেন। রতিকান্ত পাশ থেকে প্রশ্ন করল, নকল স্ত্রী আসল স্ত্রী? আরে আরে কি ব্যাপার, আমি কিছুই তো বুঝতে পারছি না সুকান্ত। সবটা শোন, ঠিক বুঝতে পারবি। যিনি খুন হয়েছেন তিনি শ্যামপ্রসাদ বাবু, মানে ওনার ভাই, আর খুন করেছেন উনি নিজে। কারণ উনি ব্যাংক ডাকাতি করে ডাকাতির সব টাকাটা নিজে হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছিলেন। কিন্তু এই কাজ করলে ওনার দলের লোকেরা ওনাকে ছেড়ে কথা বলবে না, এটা উনি জানতেন। এরপর উনি ওনার দলকে ফাঁকি দিয়ে টাকাটা হাতিয়ে নেওয়ার মস্ত বড় একটা প্ল্যান করলেন। ব্যাংক ডাকাতি করার পর উনি গেলেন শক্তিগড়ে ওনার ভাইয়ের বাড়িতে। সেখান থেকে উনি ওনার ভাইকে এই বাড়িতে নিয়ে এলেন। এরপর খুনের দিন রাতে জমি বিক্রি করবেন বলে উনি এই বাড়ি থেকে বেরিয়ে গেলেন, কিন্তু উনি জমি বিক্রি করতে গেলেন না। এই বাড়ির আশেপাশেই লুকিয়ে বসেছিলেন উনি এবং সুযোগ বুঝে ওনার ভাই মানে শ্যামপ্রসাদ বাবুকে হত্যা করলেন। আর নিজে শ্যামপ্রসাদ বাবু সেজে পুলিশকে বললেন রামপ্রসাদ বাবু খুন হয়েছে। অবিকল মুখের মিল থাকায় সবাই ভাবল রামপ্রসাদ বাবুই খুন হয়েছেন এবং ওই ডাকাত দলের বাকি সদস্যরাও জানল রামপ্রসাদ বাবু খুন হয়েছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি মধুসূদন, তুই শক্তিগড় থানায় গিয়ে এফআইআর এর ফাইলে যাদের ছবি দেখেছিলিস তারা শ্যামপ্রসাদ বাবুর আসল স্ত্রী এবং মেয়ে। দেখ, দুই যমজ ভাইয়ের চেহারায় যতই মিল থাকুক না কেন, তাদের আপনজন তাদেরকে ঠিকই চিনতে পারবে। আমার অনুমান এই ব্যাংক ডাকাতির প্ল্যানটা রামপ্রসাদ বাবু অনেক আগে থেকেই করেছিলেন এবং মাস ছয়েক আগে উনি ওনার ভাইয়ের স্ত্রী ও মেয়েকে অপহরণ করেছিলেন। এটা না করলে উনি যখন ওনার ভাইকে খুন করবেন তখন কিন্তু ওনার ভাইয়ের স্ত্রী এসে সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে যাবে। সেই কারণে আগে ওনার ভাইয়ের স্ত্রী এবং বাচ্চা মেয়েটিকে সরানোটা অত্যন্ত জরুরি। কি রামপ্রসাদ বাবু, এবার দয়া করে বলবেন যে আপনি আপনার ভাইয়ের স্ত্রী এবং বাচ্চা মেয়েটিকে কোথায় লুকিয়ে রেখেছেন? রামপ্রসাদ বাবু রাগে যেন দাঁতে দাঁত চেপে বললেন, তাদের কবেই মেরে পুঁতে দিয়েছি। রতিকান্ত বলে উঠল, ছি, আপনি মানুষ? সুকান্ত আবার বলতে শুরু করলো, পরপর 2 রাত্রি বাড়িতে চোর আসেনি, এসেছিল ওই ডাকাত দলের বাকি সদস্যরা। কারণ ব্যাংক ডাকাতির পুরো টাকাটা এখনো অবধি রামপ্রসাদ বাবুর কাছেই রয়েছে। রামপ্রসাদ বাবু খুন হয়ে গেছেন শুনে ওই দলের বাকি লোকেরা সেই টাকাটা খুঁজতেই বারবার এই বাড়িতে আসছিল। আমি শিওর রামপ্রসাদ বাবু যেখানে টাকাটা রেখেছেন সেখান থেকে উনি নিজেও এখন অবধি টাকাটা বের করতে পারেননি। কারণ এই টাকার ব্যাপারটা উনি বিশ্বাস করে ওনার ভাড়া করা স্ত্রীকেও বলতে পারবেন না, বললেও আরও বিপদ। এই ভদ্রমহিলা যদি এই টাকার ব্যাপারে জানতে পারেন তাহলে রামপ্রসাদ বাবুর সমস্যা আরও বাড়বে। তাই উনি ঠিক করেন সবাইকে ঘুমিয়ে পড়ার পর রাতে উনি টাকাটা বের করে নেবেন। কিন্তু যতবারই রাতে উনি টাকাটা বের করতে গেছেন ততবারই হয় ওই ডাকাত দলকে কিংবা বনোয়ারি বাবু এবং মধুসূদনকে দেখে উনি টাকাটা আর বের করতে পারেননি। তিনি আজ সকালে এখান থেকে চলে গেলেও পরে এসে ঠিকই টাকাটা বের করে নেওয়ার প্ল্যান করেছিলেন। কি ঠিক বলছি তো রামপ্রসাদ বাবু? আমি একটা জিনিস বারবার দেখেছি জানেন তো, অতি বুদ্ধিমান লোকও সামান্য ভুল করে বসে। আপনি শ্যামপ্রসাদ বাবু সেজে অভিনয় ভালোই করেছিলেন, কিন্তু আপনি এরা ভুলে গিয়েছিলেন মাত্র 2 দিনে এখানে আসা আপনার ভাইয়ের পক্ষে এখানকার সাব কনস্টেবল বনোয়ারি দাসকে চেনা কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা, তোর মনে আছে রতিকান্ত, প্রথম যেদিন আমরা এই বাড়িতে আসি তখন উনি ভুল করে বলে বসেন উনি বনোয়ারি বাবুকে চেনেন? রামপ্রসাদ বাবু বলে উঠলেন, সব জেনে ফেললেও টাকাটা কোথায় লুকিয়ে রেখেছি তাহা আপনি জানতে পারবেন না সুকান্ত বাবু।
আমি জানি রামপ্রসাদবাবু আপনি টাকাটা ওই বাড়ির পাশের কুয়োটার মধ্যে লুকিয়ে রেখেছেন, এবং এটাও আমি জানি ওই ডাকাতিতে আপনার সাথে আর কে কে ছিল। বনমালীবাবু, এবার নিয়ে যান ওনাকে। রামপ্রসাদ বাবুকে ধরে নিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলতে লাগলেন, আমি ছাড়বো না আপনাকে সুকান্ত লাহিড়ী, আমি আপনাকে খুন করবই করব। বনোয়ারি বাবু এরপর এসে রতিকান্তকে বললেন, স্যার, আসামি রামপ্রসাদকে হাত করা পড়িয়ে আমি গাড়িতে রেখে এসেছি। এরপর সুকান্ত রতিকান্তকে বলল, রতিকান্ত, আজ তোকে তো পুলিশ কেন আনতে বলেছি জানিস? কারণ ওই ডাকাতিতে আসামি রামপ্রসাদের সাথে আরো 5 জন ছিল, আর এই 5 জন হলো দোকানদার হরেন, কৌশিক, বিজয়, ন্যাপা আর ভোলা। বনমালীবাবু, যেদিন ওই হরেন দোকানদারের দোকানে আমরা কথা বলতে গিয়েছিলাম, সেদিনই ওদের প্রত্যেকেরই চোখে মুখে আমি একটা ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেয়েছিলাম। আচ্ছা, এবার ওই কুয়োটার কাছে যাওয়া যাক নাকি? আমরা প্রত্যেকে এবার সেই কুয়োটার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর সুকান্ত বনোয়ারি বাবুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা বনমালীবাবু, ওখান থেকে একটা বড় ইট নিয়ে এসে ওই কুয়োর মধ্যে ফেলে দিন তো। বনোয়ারি বাবু একটা ইট নিয়ে এসে কুয়োর জলে ফেলতেই একটা বিকট কাঁচ ভাঙার শব্দ হলো। তারপর দেখলাম কুয়োটা পুরোপুরি ফাঁকা, নিচে দুটো বড় বড় বস্তা মুখ বাঁধা অবস্থায় রয়েছে। এবার আর আমাদের বুঝতে অসুবিধে হলো না যে কুয়োটায় জল ছিল অতি সামান্য, এবং এই জলের নিচে এমনই একটা কাঁচ লাগানো ছিল যার ফলে উপর থেকে কুয়োটাকে দেখলে মনে হবে সেটা পুরোপুরি জলে ভর্তি। সুকান্ত বলল, বস্তাগুলোর মধ্যেই রয়েছে ব্যাংক ডাকাতির টাকা। আমার মনে তখন একটা কৌতূহল জেগে উঠেছে। সুকান্তকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই কুয়োটার মধ্যেই যে রামপ্রসাদ বাবু ব্যাংক ডাকাতির টাকাটা রেখেছে, এটা তুই কিভাবে জানলি? ভালো করে ভেবে দেখ, এই কুয়োর আশেপাশে আমরা যখন প্রথম এসেছিলাম তখন সব থেকে প্রথম তুই ইঁদুরের আওয়াজ শুনতে পেয়েছিলিস, এবং আমি তোকে বলেছিলাম যে হয়তো এই কুয়োটা শুকনো, এবং অনেক সময় শুকনো কুয়োতে ইঁদুর বাসা করে থাকে। কিন্তু এরপর যখন আমরা কুয়োটা দেখি তখন সেখানে ভর্তি জল ছিল। এরপর জল পড়ার টপ টপ শব্দ শুনতে পাই আমরা। তারপর রামপ্রসাদ বাবুকে যেদিন ওই কাঁচের দোকান থেকে বের হতে দেখি, সেদিন ওই কাঁচের দোকান থেকে বের হতে দেখে আমি ওই কাঁচের দোকানে গিয়ে জিজ্ঞাসা করে কি জানতে পারি, উনি একটা কাঁচের বড় গোলাকার ফ্রেম কিনেছিলেন। এবার বলি, জলের টপ টপ শব্দ কোনো জল ভর্তি কুয়োতে হয় না। কুয়োটা নিচে থেকে ফাঁকা ছিল এবং কাঁচ লাগিয়ে তার উপর সামান্য পরিমাণ জল দিয়ে রাখা হয়েছিল, ফলে সেই জল কুয়োটার কাঁচের কোনো একটা ফাঁকা অংশ দিয়ে এক ফোঁটা করে নিচে পড়তে থাকে, এবং দীর্ঘ সময় ধরে ওই 1 ফোঁটা জল কুয়োর তলদেশের কোনো একটা গর্তের উপর পড়ায় সেই গর্তে জল জমতে শুরু করে, এবং তলদেশের গর্তে জমা জলের উপর 1 ফোঁটা জল পড়ারই শব্দ আমরা শুনতে পেয়েছিলাম। আর এখান থেকে আমি বুঝতে পারি রামপ্রসাদবাবু ব্যাংক ডাকাতির টাকাটা কুয়োর মধ্যেই রেখেছেন, আর সেটাকে ওপর থেকে কাঁচ দিয়ে ঢেকে সামান্য জল ঢেলে দিয়েছেন, ফলে কুয়োটিকে ওপর থেকে দেখে মনে হচ্ছিল পুরোপুরি জলমগ্ন। যাক রতিকান্ত, তুই এবার তোর পুলিশ ফোর্স নিয়ে ওই 5 জনকে গ্রেপ্তার কর। ওই ব্যাংক ডাকাতিতে ওরাও যুক্ত ছিল। এখন আমি আর মধুসূদন আমাদের বাড়ি ফিরে যাই। সন্ধ্যাবেলা তোর সাথে লালবাজারে দেখা করতে যাবো, আর তোর সাথে বিশেষ কথা আছে। এরপর আমরা সেখান থেকে আমাদের বাড়ি ফিরে সন্ধেবেলা গেলাম লালবাজারে রতিকান্তর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে সুকান্ত রতিকান্তকে জিজ্ঞাসা করল, কিরে, আসামি রামপ্রসাদের সাঙ্গপাঙ্গদের ধরতে পেরেছিস? হ্যাঁ, 5 জনকেই ধরেছি। এমনকি তারা নিজেদের মুখে ডাকাতির কথা স্বীকারও করেছে, এবং এই কাজে কমিশনার সাহেব খুব খুশি হয়েছেন। সত্যি, তোরা যদি এই খুনের কেসটা ইনভলভ না হতিস তাহলে হয়তো ডাকাত দলের কাছে আমরা পৌঁছতেই পারতাম না। এই জন্য তোদেরকে মেনি থ্যাংক ইউ দোস্ত। শুধু ধন্যবাদে তো কাজ হবে না ভাই। তুই আমাদের একটা কেস ইনভলভ করেছিলি, কিন্তু আমরা কিন্তু একসাথে 2টো কেস সলভ করে দিয়েছি। এবার তুই বল আমাদের ফিস ছাড়াও আর অন্য কি দিবি? দেখ, আমি আর মধুসূদন মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতে ভ্রমণে যেতে চাই। তুই এই ব্যবস্থাটা করে দে, তাহলেই আমরা খুশি। ও, এই ব্যাপার? তোদের পশ্চিমঘাট পর্বত ঘুরতে যাওয়ার সমস্ত ব্যবস্থা এই রতিকান্ত শর্মা করে দেবে, ঠিক আছে?